তো সিলেবাসটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বেশ, মানে তখন মনে হয় যে একটু সিলেবাসটা শেষ হয়ে গেলে রিভিশনটা একটু টাইমটা বেশি পাবো। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, মানে সেই ব্যাপারটা যদি বলি যে সিলেবাসটা শেষ হয়ে গেলে তারপর তুমি দেখো সিলেবাস তোমার যে যে অংশ তোমার নিজের করার তুমি করে যাও, এগিয়ে যাও সেইগুলো। আমি হ্যাঁ, ওগুলো সিলেবাস করছি। কেননা একসাথে আপনি যেগুলো দিচ্ছেন সেগুলোও করছি, তার সাথে একটু, একটু আগিয়েও রাখছি। না হলে তো না সম্ভব না। হবে না, আমাদের পারবে না। যে পরীক্ষার সিস্টেম, আমার পড়ানোর এনার্জি কমে যাচ্ছে মাঝে মাঝে। পুষ্পানন্দী, এই নে, মনিকা আদক, আছো? স্যার আছি আছি। পুষ্পা, কি কি প্রবলেম মনে হচ্ছে এখন পড়তে পড়তে? কি আর বলবো, আমার তো মনে হচ্ছে তদ্বিৎ পড়তে একদম গুলিয়ে যাচ্ছে বিশেষ করে। আমি একদম কম দিয়েছি তদ্বিৎ প্রত্যয়, বারে বারে বলছি এটা তদ্বিৎ প্রত্যয়ের কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কোড দিয়েছি। মানে 5টা কোড যদি দিই তার মধ্যে 3টে কোড আমি দিয়েছি, এখনো 2টো কোড বাকি আছে, মনে রাখবে। তদ্বিৎ তারপরে ওই প্রত্যয় ওই তো এখনো 2টো কোড বাকি কি আছে বলে, তদ্বিৎ প্রত্যয়ের। সবগুলা পড়ে একসঙ্গে মোটামুটি যেন মনে হচ্ছে আবার সেই জ্যাম হয়ে যাচ্ছে। হুম। আর স্যার যেটা হচ্ছে সেই রামায়ণ মহাভারতে যে কাণ্ডগুলো আছে, রামায়ণ কি বলে মহাভারতে, হ্যাঁ, ওইগুলা ওদের রামায়ণের যেমন সেই স্বর্গগুলাও কি মুখস্থ করতে হবে? দেখে রাখা দরকার, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাণ্ড, যেমন ধরো ক্ষুদ্র কোনটা বৃহৎ কোনটা এই সেটা ক্ষুদ্র কোনটা বৃহৎ ঠিক আছে, কিন্তু বাকিগুলার ক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে বা একটু দেখে হচ্ছে। রাখাটা প্রয়োজন। হ্যাঁ, কিংবা হচ্ছে যেমন মহাভারতের ধরো পর্বগুলা 18টা পর্ব ঠিক আছে, বা বড় ছোট ঠিক হলো, কিন্তু তাদের আবার যে কটা কাণ্ড মানে স্বর্গ টর্গ তখনই হচ্ছে গুলিয়ে হয়ে যাচ্ছে। কটা অধ্যায়, কতগুলা শ্লোক, যে বৃহত্তম ক্ষুদ্রতমটা ঠিক আছে, আর বাকিগুলোর ক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে। আর মোটামুটি ঠিক আছে, পড়ছি তো আস্তে আস্তে করে। দেখো, সাহিত্য ইতিহাস সম্বন্ধে একটা কথা এখনো বলছি আমি, প্রত্যেককে আশা করি প্রত্যেকে লাইনে আছো, জানি না কজন আছো কি নেই। দেখো, আমি পড়াতে বসেছি ঠিক আছে, আমি এই নোট দিচ্ছি সেই নোট দিচ্ছি সব ঠিক আছে, কিন্তু একদম মানে খুলেই বলছি যে শর্ট টাইম, মানে সেখানে আমি তোমাদেরকে একটা কথা বলছি, তুমি ভুলে যাও আমার নোট, ভুলে যাও আমি কে, ভুলে যাও এই নোট পড়তে হবে এত পড়তে, কিছু বাদ দাও, সব কিছু বাদ দাও, একদম টোটালি কৃষ্ণকালী মণ্ডলের বইটা ধরো, সাহিত্য ইতিহাস পাঠটা পড়ে যাও। সবটা নয়, কৃষ্ণকালী মণ্ডলে অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়তে হবে না। রামায়ণ, মহাভারত, বেদ, ওকে, মনুসংহিতা, এবং ধরো বেদ, বেদটা তো বললাম আমি, আর গল্প সাহিত্য এই অংশটা, আর চম্পু কাব্যের যে নামগুলো স্পেসিফিকলি রামায়ণ মহাভারতকে বেস করে যেগুলো হয়েছে সেই অংশটা পড়বে। গীতিকাব্যের সম্বন্ধে একটা সামান্য ধারণা নেবে, ঠিক আছে? মহাকাব্য সম্বন্ধে সামান্য হলে আমি কোশ্চেন আগে করে দেবো, আমি কিভাবে করতে আমি জানি, কিভাবে করাবো কভার করবো তাও জানি আমি। কিন্তু যেটা মেন মেন আমার সিলেবাসে উল্লেখ আছে, রামায়ণ, মহাভারত, বেদ, গল্প সাহিত্য এবং নাট্য সাহিত্য, এই জায়গাটা তোমরা পুরোপুরি কভার করো। না, মানে কৃষ্ণকালী মণ্ডলের বই থেকে কোনো নোটস, আমার নোটস ছেড়ে দাও, তার নোটস, রাম শ্যাম যদু মধু সবাই নোটস ওই বইটাতে কভার করে যাও। যদি সাহিত্য ইতিহাসে 10টা 15টা কোশ্চেন থাকে সবগুলোই পেয়ে যাবে তোমরা। তোমাদের যেটা সমস্যার সবচেয়ে জায়গা আমি জানি, আমার মানে আমার এতদিনে যা অভিজ্ঞতা সেখান থেকে আমি জানি, যেটা সবচেয়ে সমস্যার জায়গা সেটা হলো প্রত্যয়। কারক স্যার, সমস্যাটা স্যার আর একটু হচ্ছে নাম ধাতুটা একবার পড়িয়ে দেবেন, না হলে তো পড়াতেই হবে আমার। কারণ ওই সেই নাম, কিয়ং আর কিয়চ ওইগুলো একটু নাম অসুবিধা হচ্ছে। ধাতু সনন্ত জগন্নাথ আজকে পড়াবো, আর কালকে হয়তো নাম ধাতুটা পড়াবো। আহ, এবং এই সপ্তাহে বুধবার বৃহস্পতি থেকে শুরু করবো কারক। কারক শুরু করলে পরপর 4 দিন পড়াবো, কারক শেষ করবো এই সপ্তাহের মধ্যে। আর কারকের ক্ষেত্রে এবারে উদাহরণ বেশি পড়াবো, সূত্র, বেসিক আইডিয়া দেবো সূত্র সম্বন্ধে। তবে একটা কথা, নিজেরা বাড়িতে একা একা থাকো, পড়তে থাকো। স্যার আর একটা প্রশ্ন ছিল, বলো।
যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে হুম আম, শকুন্তলার হাত থেকে যে আংটিটা পড়ে গেছিল ওটা তো শচী তীর্থের জলে নাকি গঙ্গা জলে? শচী তীর্থের জলে রুই মাছ কিন্তু খেয়েছিল। একটা অপশানে দেখলাম ওখানে শচী তীর্থ আছে, গঙ্গা জলও আছে, দিয়ে গঙ্গা জল ওখানে জীবন হবে না, শচী তীর্থের জলে হবে। তখন গঙ্গা জল দিয়েছে। না না, যে ও দিচ্ছে অনেক কিছু, যে অনেক কিছু বলবে, শুনেছি হতে পারে। তুমি তো জানো ওটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শচী তীর্থের জলে পড়েছিল। কিন্তু স্যার মেন বইতে দেখলাম হ্যাঁ, যেখানে একটু দেখি, ওখানে বলছে শচী তীর্থের গঙ্গা জলে, মানে এরকম একটা টাইপের একটু লেখা একটা আছে। কথা, জাস্ট আমি বলি, আমি শচী মানে তীর্থের আমার কথা। যেটা ধারণা হচ্ছে মনে হয় শচী তীর্থটা কি স্থান, জলটা তাহলে কি গঙ্গা জল? দাঁড়াও দাঁড়াও বলি আমি। শচী তীর্থের গঙ্গা জল কথাটার অর্থ আমি জানি না। উত্তর তুমি যদি শচী তীর্থ থাকে তো শচী তীর্থ, শচী তীর্থের একটা পৌরাণিক আখ্যান আছে। যদি কখনো অনিল অনিল বসুর বইটা পড়ে বুঝতে পারবে যে শচী তীর্থটা অত্যন্ত পবিত্র তীর্থ। সেখানে শচী দেবী বা সীতা দেবী ছিলেন। এবার কি একটা উল্লেখ আছে একটা জায়গায়, আমার ঠিক মনে নেই, সেই বাকি ব্যাপারে আমার মনে পড়ার সময় পড়ে বলবো। ওই যে কোনো একজন পৌরাণিক চরিত্র ওখানে ছিলেন বা ওখানে গিয়েছিলেন বলে ওই জলটা পবিত্র, তাই ওকে গঙ্গা জল বলা হচ্ছে। গঙ্গা জল মানে এখানে গঙ্গাটা হলো নাম নয়, গঙ্গাটা এখানে বিশেষণ, বুঝতে পারলে? আর যিনি অপশন দিয়েছেন তিনি ব্যাপারটা না বুঝে গঙ্গা জল লিখেছেন। উনি গঙ্গার ধার দিয়ে শকুন্তলা কোথাও যায়নি, হস্তিনাপুর। হস্তিনাপুরের প্রাচীন অবস্থান কোথায় দেখো দেখিনি একবার। সেটা কি গঙ্গার ধারে কোথাও পড়ে কোনো অ্যাঙ্গেল দিকে? ওই কৃষ্ণকালী মন্ডলের বইটাতেই আছে, ওই শর্ট প্রশ্ন গুলা পড়তে গিয়ে দেখছিলাম। ও অনেক জায়গায় অনেক কিছু ডেটা ভুল থাকে, তোমার নিজের বুদ্ধি একটু খাটাতে হবে, নাহলে হবে না। যেমন যে মহাভারতের প্রধান চরিত্র কিনা যুধিষ্ঠির, জীবনে হতে পারে কখনো যুধিষ্ঠির প্রধান চরিত্র? জীবনে হবে। নীলিমা সিট জানা, আছো লাইনে? হ্যাঁ, হ্যাঁ স্যার আছি। কি কি অসুবিধা হচ্ছে? স্যার পড়ছি, মোটামুটি শরীরটা দুদিন ধরে খারাপ, তাও দেখতে মোটামুটি সবকিছু কভার হয়েছে? কি কি কভার হয়েছে? যা পড়িয়েছি সেটা কভার হয়েছে তো পুরোটা? কম করে কিছু হবে না হোক, যা পড়িয়েছি সেই অংশটা কভার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এই এতটুকু বাকি আছে। এত কম সময় কিভাবে কভার করবো সেটা খুঁজে পাচ্ছি না। এই পাশে দেখি। জয়দীপ হেমব্রম, চাঁদকুড়ি, আছো লাইনে? হ্যালো, আছি, বলছি আছি। কি কি প্রবলেম মনে হচ্ছে? এতটা যে হ্যালো, পড়ালাম, সব কভার হয়েছে? বলছি তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ভাই, কোনো কোনো টাওয়ারের ডিস্টার্বের জন্য হচ্ছে এখানে তোমাদের। আর কে কে আছে দেখি? কিয়া বিশ্বাস আছে নাকি? হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না, তোমার কোনো টাওয়ারের ডিস্টার্ব হচ্ছে, কোনো শুনতে আমি পাচ্ছি না। তুমি মিউট হয়ে যাও। হ্যালো, বলছি স্যার, আমি যে আপনাকে মেসেজ দিচ্ছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেইটা হ্যাঁ, আমার একটু অ্যাড করে দিবেন তো। এটা নিয়ে যায় তো, আমি ফোনটা পাইনি আচ্ছা আচ্ছা বাড়িতে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করে দেবো, হুম, ভুলে ওই জন্য। গেছিলাম ভুলে গেছিলাম, করে দেবো। হ্যাঁ, ওই জন্য। ঠিক আছে, তুমি মিউট হয়ে যাও। ঠিক আছে। কিয়া বিশ্বাস, হ্যাঁ স্যার, কি কি কভার হয়েছে, কি কি বাকি আছে? বাকি বলতে মানে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো তো পড়ছি। আর
মানে বিভিন্ন মানে স্যার বইগুলো একটু মানে বিভিন্ন রকম বই দিয়ে পড়তে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে আমার, মানে হবে সব না বাবা, কভারটা করতে। এবারে ওই জিনিস করলে হবে না, সময় নেই না, খুব কম সময় তো। সাহিত্যের ইতিহাসের জন্য বেশি কিছু বইয়ের দিকে ঘাঁটতে যেও না। স্পেসিফিকলি বলছি আমি তোমাদেরকে, সাহিত্যের জন্য সাহিত্য ইতিহাসে কৃষ্ণকালীকে ফলো করছি, কৃষ্ণকালীকেই ফলো আর করছি। কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই, ওটাই পড়ে দিবি আর স্যার আরামসে পড়বি। বলছি অভিজ্ঞ শকুন্তলামটা এখনো শুরু করিনি ওটা, ওটা আমি আর শুরু করে দিয়েছি। মনুসংহিতা এটা এখনো আমি ওটা ওটা শুরু অ্যাকচুয়ালি হয়নি। আমার কাছে অভিজ্ঞান সুন্দর যে মেটেরিয়াল আছে 1st থেকে 7 অ্যাক্ট, ওটা যদি দিই তাহলে পরীক্ষা পেরিয়ে গিয়ে আরো 6 মাস চলে যাবে, ওই জন্য দিইনি, ভয় থেমে গেছি আমি। আমি খুঁজছি কতটা শর্ট টার্মে কিভাবে জিনিস দেওয়া যায়। একটা জিনিস খুঁজে পেয়েছি, আমি অতি সংক্ষিপ্ত একটা জিনিস খুঁজে পেয়েছি, আমি সেটাই দেব। আর শুধু চতুর্থ আচ্ছা। অঙ্কটা আর প্রথম অঙ্কটা, এটা একটা ভাস হুম। জায়গা থেকে দেবো ঠিক করেছি। ঠিক আছে। হ্যাঁ, স্যার বলছি বনবিহারীটা মানে ফলো করবো আর এই মুহূর্তে। নতুন ভার্সনটা। নতুন ভার্সন আমার পুরনো। বনভেদে নতুন বই বেরিয়ে দারুণ লাগে শুনে, তুমি দেখিনি, আমি অনেকবার চেষ্টা করি দেখতে, আর সুযোগ পাইনি দোকানে। নতুনটা কিনিনি স্যার, পুরনোটাই রয়েছে আমার দেখো কাছে। তোদের বলছি, সন্ধির জন্য হুম। ব্যাকরণ কৌমুদী যথেষ্ট। তার সঙ্গে তুমি পারলে সংস্কৃত দিশা মানে তপন কুমার বই দেখতে পারো। আচ্ছা, আচ্ছা। সন্ধি চলে গেল। হুম। আচ্ছা, শব্দরূপের জন্য কৌমুদী, আবার ব্যঞ্জন শব্দের জন্য সংস্কৃত দিশা দেখলে তোমার সুবিধা। ধাতুরূপ তো অবশ্যই কৌমুদী, অন্য কিছু নয়। অব্যয়ের জন্য যে পিডিএফ দিবেন সেটা দেখলেই হবে। এরপরে কৃতপ্রত্যয় মূলত কৌমুদী দেখলেই কাজ হয়, আর কিছু দরকার নেই। ঠিক আছে, একদম খুঁটিয়ে আচ্ছা। খুঁটিয়ে পড়েছিলাম। আর যেটুকু অংশ এক্সট্রা মানে কৃতপ্রত্যয়ের মধ্যে যেগুলো এক্সট্রা অংশ, মানে যেখান থেকে বিকল্প রূপ, এক কথায় প্রকাশ, এইগুলোর জন্য সাথে কিছু দেখলে, এক কথায় প্রকাশের জন্য দেখলে তুমি কৃষ্ণকালী মণ্ডল। আর বিকল্পগুলো। বিকল্পগুলো কৃষ্ণকালী মণ্ডল দেখতে পারো, অচিন্ত্য কুমার দাসও দেখতে পারো, বা সংস্কৃত দিশাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 3টে করে পিডিএফ দিয়ে দিয়েছিলাম একসঙ্গে, মনে করো আমার আমার নিজের ফেস দিয়ে একটা ভিডিও করে করে পাঠাচ্ছিলাম, মনে করো একসঙ্গে 7খানা ভিডিও পাঠিয়ে দিলাম। পুরোপুরি যা পড়িয়েছি সেখানে কোনটা কোন বই থেকে ফলো করতে হবে পুরোটা বলে দিয়েছে। আর তদ্ধিত প্রত্যয়ের জন্য এখনো পর্যন্ত আমি শুধুমাত্র কৃষ্ণকালী, সরি, এর বইটা পড়িয়েছি, আমাদের নামটা বলো, দিশা। দিশা পড়িয়েছি। আপাতত ওইটাই পড়ো। আজকে আরেকটা জিনিস দিয়েছি দেখবে, তদ্ধিত প্রত্যয় একদম পাতি বই। স্যার ওটা কি ক্লাস, ছায়া প্রকাশন থেকে দিয়েছেন? না 11-12 আমি ক্লাসে পড়াচ্ছিলাম, দেখলাম তদ্ধিত প্রত্যয়টা, দেখলাম যে বইটাতে অনেক তথ্য আছে, কিন্তু স্যার ওটা কি নির্দিষ্ট, ছায়া প্রকাশনের তো বইটা? না ওটা সম্ভবত এর বইটা, কার বই আমি ঠিক না, কালকে পরের দিন তো বলতে পারবো। ওরকম প্যাটার্নের ছায়া প্রকাশনের এই বইটা হয় সেটা। যা ওই বইটা দেখলাম অনেকগুলো এক্সট্রা জিনিস ভালো আছে, আমি দুদিন ধরে ওখানে বসে পিডিএফ করলাম, ক্লাসে বসে দিয়ে ক্লাসে বসে এটা আমি তোমাকে পড়া করেছি গ্রুপের সঙ্গে সঙ্গে। কারণ ভাষাগুলো সহজ, বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমি কিন্তু ওখানে অনেকগুলো জিনিস আরো জয়েন করবো, আস্তে আস্তে করব। এই সপ্তাহে আমি সনন্ত জমন্তটা শেষ করি, তার সঙ্গে নাম ধাতুটাও আস্তে আস্তে করবো। আপাতত এই মাসের মধ্যে আমার কাছে এই মাসে ধরো 9 দিন আছে, আমি কারকটা শেষ করতে পারলে বাঁচি আমি সবার আগে। কারক, সনন্ত, স্যার অব্যয় জমন্ত। তাহলে আপনার পিডিএফটা করলেই হবে তো? ওটা অব্যয়, হ্যাঁ, এনাফ এনাফ। এবার আচ্ছা। যেটা বলার বলে দিচ্ছি আমি তোমাদেরকে প্রত্যেককে। আমি আগের দিন অফলাইন ক্লাসে বলেছিলাম, তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, কারণ অনেকে আছে অনেকে নেই, যাই হোক, রেকর্ডিং তো প্রত্যেকে দেখতে পাবে, আমি সেখান থেকে বলছি। 15ই আগস্ট আমার, তার মধ্যে আমি যেমন করে হোক সিলেবাস শেষ করবো, আমি জানি ভালো, যেমন করে হোক 12 থেকে 15 তারিখের মধ্যে আমি সিলেবাস এনি হাও সমাজ সহ শেষ করবো। শুধু বাকি থাকবে আমার নাট্য সাহিত্য, আমার বাকি থাকবে, আর বাকি থাকবে আমার বলতে গেলে ওপাশে গল্প সাহিত্য, এই অংশগুলো আমার বাকি থাকবে। আর বাকি সবটাই কিন্তু আমি শেষ করে দেবো। আমি এই যেমন যেমন অংশ শেষ করছি তেমন তেমন কোশ্চেন দিচ্ছি। আর যখন 15 তারিখের মধ্যে আমার গোটা সিলেবাসটা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি অন্য খেলা শুরু করি। সেই সেই জায়গাটা থেকে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং তোমাদেরকে পরিশ্রম বাড়াতে হবে। আমি জানি তোমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, ছোট বাচ্চা আছে, কারো টিউশনই আছে, কারো ইত্যাদি ইত্যাদি অনেক কাজই আছে। তোমরা যে যার যাবতীয় কাজ রাত্রি 10:30টার মধ্যে শেষ করে দিবে, ঠিক আছে? পার ডে
পার ডে, আজকে নয় কাল, কাল নয় পরশু গল্প নেই। ধরে রাখতে পারো 10:30 থেকে শুরু করব, 12টার মধ্যে শেষ করব, বা 10টা 10-15 করে শুরু করব, 11:30 থেকে 12টার মধ্যে শেষ করবো। কি করব? লাইভ একটা করে কোশ্চেন দেবো প্রত্যেক দিন, সব মিক্সড করা কোশ্চেন, মানে পরীক্ষায় যেমন কোশ্চেনটি পড়ে তেমন কোশ্চেন। ওই কোশ্চেনটি তোমাকে বাড়িতে বসে আলাদা করে চিন্তা করতে হবে না। আমি লাইভ স্ক্রিনে কোশ্চেন দেব, কোশ্চেনটা আলোচনা শুরু করব। এবং ওই জিনিসটা যদি তোমরা করতে পারো আমার সঙ্গে তাল মিলিয়ে, ওই 25 থেকে 30টা, তুমি পরীক্ষা লেগে তুমি 4-6 মারবে, আমি শিওর বলতে পারি। এবং ওটাই তোমার পরীক্ষার এই এই কম্পিটিশন মার্কেটে তোমার বেঁচে থাকার যে সবচেয়ে ভালো জায়গা হবে। কমন লাগাবো বলছি, লাইন বাই লাইন, দেখবে। অনেকেরই অনেক সমস্যা, যদি সন্ধ্যার সময় করি অনেকের সমস্যা, কে বাচ্চাকে পড়াচ্ছে, কি করছে, কার বাচ্চা বদমাশি করছে। আমি এই জন্য ঠিক করে টাইমটা করেছি রাত্রি 10:30টার পর, 1 ঘন্টা করে সময় নেবো, বেশি নেবো না। নিজের সেলফ স্টাডির ব্যাপার আছে একটা, 10:30 থেকে 11:30 কি 11:35-40 ম্যাক্সিমাম, পার ডে, পার ডে, কোনো ডে বাদ দেবো না। প্রত্যেক দিনই দেবো কোশ্চেন, গোটা সিলেবাসকে কভার করেই দেবো। যদি আমার সঙ্গে আর তাল মিলাতে পারো, আর যদি আমার সঙ্গে তাল মিলাতে পারো, আমি আর একটা টাইম দেবো, প্রত্যেক দিনই দেবো, সন্ধ্যা 7টা থেকে 8টা। ওই টাইমটা কি করবো? স্পেসিফিকলি কিছু পড়া ধরবো। বললাম আজকে কৃতপত্তিটা করে রাখো, কাল সন্ধ্যা 7টা ধরবো। ওইটা যখন কানে ঢুকবে না পড়াটা, যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটাই তোমাকে কোশ্চেন করবো আমি বারে বারে। এক্স কে ধরলাম, ওয়াই পারলো না, ওয়াই কে ধরলাম, এ পারলো না, বি পারলো না, এটা যে কি কাজের জিনিস ভাবতে পারবে না। এবং ওটা আমি অফলাইনের ছাত্রদেরকেও বলছি, থাকতে বলেছি প্রত্যেককে। তোমরা নিজেরা কতটা থাকতে পারো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার দিক থেকে রেডি আছি, এবং ওটা যদি আমি সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত চালিয়ে দিই, তারপরে পুরো স্টপ করে দিই, তুমি পরীক্ষা হলে গিয়ে কিন্তু নার্ভাসও হবে না। পরীক্ষা হলে গিয়ে কতটা যে গেনার হবে সে তোমরাই জানো। আর কারো কাছে জিজ্ঞাসা আছে নাকি গো? 14 নম্বর সেটটা তো উত্তর দেননি, কিন্তু ওখানে একটা আছে না কীট প্রত্যয় থেকে, ওটা একটু পারিনি। পূজম অর্হন ব্রাহ্মণ, ওখানে দেওয়া আছে প্রশংসা অর্থে 36 সানজ, নিন্দা অর্থে 36 সানজ, ওটা একটু বুঝিয়ে দেবেন না? প্রশংসা তো সত্যি জানাস পর্যন্ত, মানে সত্যি ওটা জানাস সবার কিভাবে, শেষে দেখবে, ব্যাকরণ কৌমুদি সত্যি জানাস সবার শেষ অংশ দেখবে ওটা আছে। কিন্তু ওখানে পূজাম অর্হনটা কি সত্যি বলছেন? মানে সত্যটাই ধরতে পারছি না। উত্তরটা করা বুঝিয়ে সেই বুঝতে পারবে। কত দায় কোশ্চেনটা বললে? 34 দাগে 14 নম্বর সেটটা। স্যার এগুলা তো একটু উত্তর দিয়ে দেবেন, কোনগুলো? ওই 14-15 লাস্টে যেগুলো দিয়েছে। আমি উত্তর করা আছে, আমি দিয়ে দেবো একদম একদম ভিডিও আর অ্যান্সারটা স্যার প্রথমের দিকে রয়ে গেছে 6 আর 7, আমাদেরকে দেওয়া হয় না। করে দেবো, করে দেবো। আর আমি 9টা পেয়েছি, আপনার ভিডিও থেকে পেয়েছি। আচ্ছা। 6-7-এর উত্তরটা আপনি দেননি, মানে ক্লাসেও দেননি আর ভিডিওতেও দেননি। ও, হ্যালো হ্যাঁ হ্যালো বলো। স্যার, হ্যাঁ বলো। বলছি সন্ধি থেকে ব্যাকরণ কৌমুদি থেকে যে করতে বলছেন আর দিশা থেকে, ওটার কি কোনো পিডিএফ পাঠিয়েছেন? দিশার কোনো পিডিএফ পাঠাইনি আমি, লাগবে তোমার? দিশাটা ভালো হতো, যখন বলছেন সন্ধি থেকে ওইখান থেকে করতে। দিশার বইটা নেই। হ্যাঁ বলো। হিন্দি থেকে বই থেকে কোনো একটা পিডিএফ, বলছি বই থেকে কোনো একটা পিডিএফ, ওই যে সন্ধি থেকে সন্ধি। সন্ধ্যের পিডিএফ আমি দিইনি গো এখনো পর্যন্ত।
হ্যাঁ স্যার ওটাই বলছিলাম। সন্দীপ ভিডিওতে কৌমুদি থেকে পড়িয়েছি, দিশা থেকে দিইনি এখন। স্যার বলছি স্যার যে ওই কৃত প্রত্যয়ের সে অচিন্ত দাসেরটা আর ওই কৌমুদি দুটো ফলো করবো তাই তো? আপনি পিডিএফ দিয়েছেন। দিয়ে রেখেছি আমি সবগুলো, যাতে তোমার যেটা চয়েস তুমি সেটা করতে পারো। আচ্ছা অ্যাকচুয়ালি বিকল্প রূপের জন্য অচিন্ত দাসটা দিয়েছিলাম, লক্ষ্য করে দেখবে। এক কথায় প্রকাশের জন্য কৃষ্ণকালী মানে কৃত প্রত্যয়ন্ত এক কথায় প্রকাশের জন্য কৃষ্ণকালী মন্ডল করতে বলেছি। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার রামায়ণের যে প্রাচীনতম টিকা পাঠাবেন বলেছিলেন, পাঠাননি তো? ভুলে গেছি একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি ভাইয়া, একদম ভুলে গেছি। দশরথের যে ওয়াইফ পরপর কি হবে স্যার? শুনতে পাইনি। দশরথের ওয়াইফ পর পর কি হবে আর কি? সাউন্ডটা যে পাচ্ছি না গো, তোমার সাউন্ড তো খারাপ আছে কিন্তু। দশরথের স্ত্রীর নামটা পরপর জিজ্ঞাসা করছে। ও, দশরথের যে ওয়াইফ যে ছিলেন পরপর। তো কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। হ্যাঁ সেরকমই তো হওয়ার কথা। স্যার এবার কৃষ্ণকালী মণ্ডলে তো কিছু কি কৈকেয়ীকে ছোট বলা আছে। ছোট বলেছে। কি কৃষ্ণকালী বলেছে? মণ্ডলে মাঝখানে আছে সুমিত্রা, কৈকেয়ী হচ্ছে ছোট। বলি মারো, ও দিশে ভুল করে ও লিখেছে বলে স্বীকার করে নিতে হবে নাকি আমাকে একবার ওটা? তাহলে স্যার ওই সুমিত্রাই লাস্টে হবে তাই তো? হ্যাঁ ওটাই তো এতদিন জানতাম। আর ওখানে মহাভারতের একটা আছে যেটা, যে হ্যাঁ, ধৃতরাষ্ট্রের মন্ত্রী হচ্ছে সঞ্জয়, কিন্তু ধৃতরাষ্ট্রের মন্ত্রী তো সঞ্জয় থাকেনি। ধৃতরাষ্ট্রের মন্ত্রী। পুরোচন আর বিদুর এরাই তো মনে হয়েছিল। বিদুর কোনো মন্ত্রী না, বিদুর মানে উপরিষ্ঠ লেভেলের ছিল, মন্ত্রী আর পদে তাহলে যায়নি। পুরোচন কি হয় নাকি? কিন্তু কৃষ্ণকালীর বইটাতে দেওয়া আছে সঞ্জয়। ও সঞ্জয় তো স্যার সারথি ছিল না? সঞ্জয়। দিব্যচক্ষু পেয়েছিল না? দাঁড়াও, আর গন্ডগোল হয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমার এই কথায় ল্যাপটপে গন্ডগোল হয়ে গেছে। এই দাঁড়াও, এর তোমার প্রত্যেকে লেফট হও তো, আমি একবার লিঙ্ক পাঠাচ্ছি। প্রত্যেকে লেফট হয়ে যাবে, লিঙ্ক পাঠাচ্ছি আবার ঘুরে, জয়েন শুরু হবো। পূর্ণেন্দু এবার লেফট হয়ে যাও, নতুন লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে জয়েন হবে।
নতুন যে লিঙ্কটা পাঠালাম সেই লিঙ্কটাতে জয়েন হও এবং লিঙ্কটাকে আমি রিফ্রেশ করলাম। চলো শুরু করা যাক।
শুরু করে দিই। প্রত্যেক স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার সাউন্ড পাওয়া যাচ্ছে? দেখো, মনুসংহিতা তোমাদের সিলেবাসে আছে। মনুসংহিতাকে প্রশ্নও আসবে। মনুসংহিতাটাকে আমরা কিভাবে পড়বো? মনুসংহিতাকে ধরে রাখো দুটো কোশ্চেন থাকবে, এবং অর্থশাস্ত্র থেকে দুটো কোশ্চেন থাকবে, মানে 2-2 4 নাম্বার কি 5 নাম্বার থাকতে পারে ম্যাক্সিমাম। 4 নাম্বার বেশি থাকবে না মনে হয়, 5 নাম্বার থাকবে না মনে হয়। তাহলে আমরা কিভাবে এটা করব বা কিভাবে পড়বো মনুসংহিতাটাকে? মনুসংহিতা কিভাবে পড়বো সেটুকুই বলবো, তার বেশি আমি বলবো না এখানে কিছু, কারণ বলার মতো সময় নেই। অন্য সময় হলে আমি না হয় এটাকে 2 দিন ধরে পড়িয়ে একদম তোমাদের এখানে মুখস্থ করে দিতে পারতাম। দেখো, এখান থেকে মনুসংহিতা থেকে 3 রকমের কোশ্চেন হয়। কি বললাম? 3 রকম। 3 রকম কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে মনুসংহিতার বেসিক অংশ, অর্থাৎ বেসিক মানে কি, লেখককে, লেখক সম্বন্ধে কি কিংবদন্তি আছে, তিনি কি আদৌ লেখক কি লেখক নয়, মূল গ্রন্থে কত শ্লোক ছিল বা আছে এখন, এই গ্রন্থের বিষয়বস্তু কি, স্মৃতিশাস্ত্রর উৎস কি, এইগুলো তো বেসিক কোশ্চেন। তারপরে থাকবে যে জায়গাটা যেটা কখনো দেয়নি, আগে দিত, অনেক আগে দিত, যখন আমরা পেয়েছিলাম তখন মুখস্থ লিখতে হতো, সেই জিনিসটা কিন্তু যে কোনো সময় কোশ্চেন আকারে আসতে পারে। সেটা কি? শূন্যস্থান পূরণ। কি বললাম? শূন্যস্থান পূরণ, শ্লোক থেকে শূন্যস্থান পূরণ। আর কিছু জিনিস কি না, যেগুলো তোমরা অন্যান্য স্যারদের নোটে পড়ো, যে নর্মাল যে কোশ্চেন যেগুলো হতে পারে, সেই নর্মাল কোশ্চেন। ঠিক আছে, আমি এইবার তোমাদেরকে কোথা থেকে কিভাবে পড়তে হবে সেই জায়গাটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, এবার বাকিটা তোমরা পড়বে। তাহলে 3 রকমের কোশ্চেন বললাম। নাম্বার 1 যেটা, সেটা বললাম হলো বেসিক মনুসংহিতার আইডিয়া। নাম্বার 2 শূন্যস্থান। নাম্বার 3 হলো নর্মাল কোশ্চেন। তাহলে আমি এবার এখান থেকে দেখো মনুসংহিতার লেখককে। দেখো, মনুসংহিতার সাথে প্রথমে একটা কথা লিখেছি, লক্ষ্য করে দেখো, যে স্মৃতি, সংহিতা, ধর্মশাস্ত্র, ধর্মসূত্র। দেখো সব লেস দেন গ্রেটার দেন চিহ্ন করা আছে। স্মৃতি বা সংহিতা, মনুসংহিতা, সেই সংহিতা এখানে। আবার মনুসংহিতার অপর নাম কি? মনুস্মৃতি। যাহাই সংহিতা তাহাই হলো স্মৃতি, এটা মাথায় রাখবে। ওকে, এটা কোথা থেকে এসছে? ধর্মশাস্ত্র থেকে এসছে। ধর্মশাস্ত্র থেকে এসছে না ধর্মসূত্র থেকে এসছে। তাহলে প্রথমে হয়েছিল বেদ, বেদের মধ্যে বেদাঙ্গ, সেখানের মধ্যে ধর্মসূত্র, তার মধ্যে ধর্মশাস্ত্র, তার থেকে মনুসংহিতা, এইভাবে জিনিসটা আসছে। এই মানে মনুসংহিতার নামকরণের কারণটা কি সেটা আগে আলোচনা করি। মৃ ধাতুর সঙ্গে 3 প্রত্যয় যোগে শ্রী ধাতু নিষ্পন্ন হয়েছে। শ্রী ধাতুর অর্থ হলো স্মরণ করা, যাকে স্মরণ করা হয় তাই হলো স্মৃতি। স্মরণ করা বা মনে করা, এই ক্রিয়াটি একটি পূর্ব ক্রিয়া আছে। ধরো তুমি এখানে বসে কোনো জিনিস চিন্তা করছো,
যে জিনিসটা চিন্তা করছে সেটা আগে কোথাও না কোথাও কোনোভাবে তোমার মাথায় এসছে, তাই তুমি চিন্তা করছো। পূর্বে সংঘটিত কোনো বিষয় বা ক্রিয়া প্রভৃতিকে আমরা পূর্বে স্মরণ করি। অতএব স্মৃতি শব্দটির ক্ষেত্রে যেমন পূর্ব ক্রিয়া অপেক্ষিত, তেমনি স্মৃতি আলোচনায় তার পূর্ব অপেক্ষিত বিষয় শ্রুতি অর্থাৎ বেদ, বৈদিক সাহিত্য, প্রাসঙ্গিক অংশের আলোচনা জরুরি। এক্ষেত্রে বৈদিক সাহিত্যের প্রাসঙ্গিক অংশ বলতে আমরা বেদাঙ্গকে বুঝবো। তাহলে দেখো, বেদের এগিয়ে গেলে বুঝতে পারবে। কালক্রমে বৈদিক মন্ত্রের অর্থ বা তাৎপর্য বেদ শিক্ষার্থীদের কাছে দুরূহ হয়ে উঠলো এবং যজ্ঞ ক্রিয়া জটিল হয়ে উঠলো। বেদ অধ্যয়নের ও সুষ্ঠুভাবে যজ্ঞ ক্রিয়া সম্পাদনের সহায়ক রচনারূপে বেদাঙ্গের উদ্ভব হয়। এই বেদাঙ্গগুলি 6 প্রকার ছিল। কি কি? শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ। সূত্র সাহিত্যের সাহিত্যের 6টি শ্রেণীর মধ্যে কল্পসূত্রগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কল্পসূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কল্প বা কল্পসূত্র আবার 4 ভাগে বিভক্ত: শ্রৌত সূত্র, গৃহ্য সূত্র, ধর্মসূত্র এবং শুল্বসূত্র। তাহলে কি কি বললাম? এর মধ্যে শ্রৌত সূত্র ছিল, গৃহ্য সূত্র ছিল, ধর্মসূত্র ছিল এবং শুল্বসূত্র ছিল। দেখবে যখন আমরা বেদ পড়বো সব জায়গাতে এই বেদের সঙ্গে যুক্ত ধর্মসূত্র কি, এই বেদের সঙ্গে যুক্ত শ্রৌত সূত্র কি, এর উল্লেখ থাকে, আমরা বেদ পড়াশোনা পাবো। এদের মধ্যে ধর্মসূত্র ও গৃহ্য সূত্র বিষয়বস্তুর দিক থেকে খুব কাছাকাছি। গৃহ্য সূত্রে পারিবারিক জীবনের আচার অনুষ্ঠানের কথা প্রধানভাবে বলা হয়েছে। ধর্মসূত্রে পারিবারিক জীবনের আচার আচরণ ছাড়াও বর্ণাশ্রমের কথা বর্ণিত হয়েছে। ধর্মসূত্রে পারিবারিক জীবনের আচার আচরণ ছাড়াও বর্ণাশ্রমের কথা বর্ণিত হয়েছে। নামে ধর্মসূত্র হলেও ধর্মসূত্র রাষ্ট্র প্রভৃতি ধর্মনিরপেক্ষ বিষয়ে আলোচিত হয়েছে। নামে ধর্ম মানে এখানে হিন্দু, মুসলিম, ঈসাই, খ্রিস্ট নয়। ধর্মসূত্রে রাষ্ট্র প্রভৃতি ধর্মনিরপেক্ষ বিষয়ে আলোচনা হয়েছে। দেখো, এই সময় এগুলো লেখা হয়েছিল তখন কিন্তু অ্যাকচুয়ালি অন্য ধর্ম আসেনি পৃথিবী, ওই একটাই ধর্ম ছিল তখন। বিভিন্ন বেদের বিভিন্ন ধর্মসূত্রগুলি গৌতম, বৌধায়ন, আপস্তম্ভ, মানব, বশিষ্ঠ প্রভৃতি নামে সঙ্গে যুক্ত। মূলত এই ধর্মসূত্রগুলি আচার, প্রায়শ্চিত্ত, ব্যবহার অর্থাৎ আইন কানুন, রাজধর্ম লিপিবদ্ধ আছে। এই সমস্ত ধর্মসূত্রগুলি সূত্রাকারে গ্রথিত। কালক্রমে সমাজ যখন বাড়ানো হলো, সমাজকে রীতিনীতি জটিল হয়ে উঠলো, তখন সূত্রাকারে রচিত ক্ষুদ্র গ্রন্থে পরিণত করার জন্য প্রয়োজন দেখা গেল। এই কারণে রচিত হয় ধর্মসূত্র বা শ্লোকে লিখিত হলো। দেখো ধর্মসূত্র কিভাবে হলো বুঝতে পারলে? আশা করি বুঝতে পারোনি, আমাকে একটু শ্যাডো করে দেখাতে হবে। দেখো, বেদ যখন লেখা হয়েছিল, বেদের মধ্যে কিন্তু বেদ শব্দের অর্থই হলো জ্ঞান। এ হলো জ্ঞানের ভান্ডার। এবার বেদের অনেক অংশই ছিল ব্রাহ্মণদের ক্রিয়াকলাপ, অনেকটাই ছিল যারা অরণ্যবাসী বা গুহাবাসী ব্রহ্মচারী ঋষি তাদের ক্রিয়াকলাপ, এবং বেদের মধ্যে দিয়ে কিন্তু অনেক অংশ ছিল যেটা তোমার আমার মতো সামাজিক সংসারী মানুষদের জীবনযাপন পদ্ধতি কি হওয়া উচিত সেটা সম্বন্ধেও আলোচনা কিন্তু বেদে আমরা পেয়ে থাকি। এবার দেখো, এই বিরাট বেদ ঋক্, যজু, অথর্ব, এই বিরাট বেদের সমস্ত অর্থ সাধারণ মানুষের পক্ষে বোঝা যেমন দুরূহ ছিল, শুধু সাধারণ মানুষ নয়, যারা বেদবিদ ব্রাহ্মণ ছিল বা বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তাদের পক্ষেও সব অংশ কভার করা অত্যন্ত কঠিন ছিল। তাই এক শ্রেণীর অতি পণ্ডিত ব্রাহ্মণেরা বেদকে বোঝার বা জানার সুবিধার জন্য বেদের কয়েকটি সহায়িকা বই তৈরি করল। বেদ বোঝার সহায়িকা বই বা ছাত্রবন্ধু, ঠিক আছে? এই 6টা বইকে বলছি আমরা বেদাঙ্গ। কি কি? যে ষড় বেদাঙ্গ এইভাবে তৈরি হয়েছে। এইবার দেখো, এই ষড় বেদাঙ্গ মূলত কিভাবে হতো? না, এই ষড় বেদাঙ্গ মূলত
শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ এরকম ভাগ পাচ্ছিলাম আমরা। এই বেদাঙ্গগুলোর কাজই ছিল এই বেদকে কি করা, অনেক ইজি করে দেওয়া বা বোধগম্য করে দেওয়া। এই 6 বেদাঙ্গের মধ্যে একটা ছিল কি, কল্প। কি নাম ছিল? কল্প। এই কল্প ব্যাপারটা হলো, কল্প কথাটা কল্পসূত্রের আবার 4টা সূত্র ছিল। কল্পসূত্রে আবার 4টা সূত্র ছিল। এই ধর্মসূত্র, গীর্যসূত্র, এই দেখো এখন লিখেছিলাম এখানে, সৌতসূত্র, গীর্যসূত্র, ধর্মসূত্র এবং শুল্বসূত্র। এই যে 4টা সূত্র ছিল কল্পসূত্রে, কল্পসূত্রে যে আমরা 4টা সূত্র পাচ্ছিলাম, এর মধ্যে 4টি সূত্র ছিল, এর মধ্যে আবার কল্পের মধ্যে 4টি সূত্র ছিল। এই যে 4টি সূত্র কল্পসূত্রে, এই 4টি সূত্রের মধ্যে একটা ছিল বীর্যসূত্র, এটা ছিল ধর্মসূত্র। মূলত বীর্যসূত্র নামটার মধ্যেই বুঝতে পারছো যে গৃহী ব্যক্তিদের সুবিধার্থে বা গৃহী ব্যক্তিদের কোন কোন বৈদিক রিচুয়াল পালন করা উচিত, কিভাবে পালন করা উচিত, সেটা যেখানে লেখা ছিল সেটা হলো বীর্যসূত্র। ঠিক আছে। আর আরেকটা ছিল যে ধর্মসূত্র, সেটা ধর্মীয় ক্রিয়াকলাপ কিভাবে পালন করবে ব্রহ্মজ্ঞ ঋষিরা বা ব্রহ্মচারী ঋষিরা, সেটা বলা ছিল। এই দুটো খুব পাশাপাশি। তাহলে দেখো, মূলত এখানে তাহলে যে কথা বলা হচ্ছে সূত্রের, এই দুটো বীর্যসূত্র এবং কল্পসূত্রের মধ্যে, এখানে বলা হচ্ছে সাধারণ মানুষ যারা ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে তাদের নয়, তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের সংসার জীবনে ভালো যাতে হয় তার কথা কিভাবে উল্লেখ করা আছে। এই জায়গাটাকে কেন্দ্র করে, মানে বেদকে কেন্দ্র করে তো মানুষ তৎকালীন সময় চলতো, এই জায়গাটাকে কেন্দ্র করেই তৎকালীন সমাজের মানুষের চলাফেরা চলতো। এবার ওই অংশে লাখো লাখো শ্লোক ছিল, ফলে এত বড় অংশকে কিন্তু আম পাবলিক নিতে পারছিল না। কঠিন জিনিস কি সবাই নিতে পারে? আজকে তোমাদেরকে যে পানি নিয়ম থেকে আমি যদি তদ্বিত পড়তে পড়াতাম, তোমরা নিতে পারছিলাম, আমি সোজা ভাবে পড়ালাম। ঠিক তেমনি তৎকালীন মানুষও কিন্তু বই বেদাঙ্গের যে সূত্র গ্রন্থে এত এত সূত্র ছিল বা এত এত নিয়ম কানুন ছিল, সেটা তারা মানতে পারছিল না। তখন এক শ্রেণীর পণ্ডিত ওই যে বেদাঙ্গের যে সূত্র গ্রন্থগুলি ছিল, যেটা স্পেসিফিকলি বীর্য সূত্র এবং ধর্মসূত্রের যে কথাগুলো ছিল, সেগুলোকে যেটুকু দরকার সেটুকু কাজে লাগিয়ে সংক্ষিপ্ত করতে আরম্ভ। এই যে বেদের আলোচ্য বিষয়কে যখন স্মৃতিতে এনে বা স্মরণ করে যে গ্রন্থ লেখা হলো, তাকে আমরা কি বলছি? স্মৃতিশাস্ত্র বা মানে স্মৃতিশাস্ত্র। তাহলে স্মৃতিশাস্ত্র ব্যাপারটা এলো কোথা থেকে বুঝতে পারলেন কিছুটা? কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, ঠিক আছে, চলুন। দেখো, আমি আর বেশি কিছু বলবো না। এরপর এই জায়গা থেকে কিছু কয়েকটা কোশ্চেন আসতে পারে আমাদের, বলে দিচ্ছি। ধর্মশাস্ত্রের অপর নাম হলো স্মৃতি। তাহলে মনুস্মৃতি বা ধর্মশাস্ত্র কি আছে? মনুসংহিতার 2য় অধ্যায়ে এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনুসংহিতে বলা হয়েছে ধর্মশাস্ত্র টু বই স্মৃতি, ধর্মশাস্ত্রই হলো স্মৃতি। ঠিক আছে, ধর্মশাস্ত্র টু বই স্মৃতি। এটা কোন গ্রন্থে আছে? যাজ্ঞবল্ক্য স্মৃতি, অর্থশাস্ত্র না মনুস্মৃতি? কোথায় উল্লেখ আছে? নেটে কোশ্চেনটা অনেকবার এসছে। ধর্মশাস্ত্র টু বই স্মৃতি, এটা কার উক্তি? মনু, যাজ্ঞবল্ক্য, কৌটিল্য না বৃহস্পতি? কার উক্তি এটা? ধর্মশাস্ত্র টু বই স্মৃতি, এই উক্তিটি হলো মনুর। ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার দিয়ে রেখেছি অলরেডি। দেখো, ধর্মশাস্ত্রে আলোচিত বিষয়সমূহকে ধর্মশাস্ত্রে আলোচিত বিষয়সমূহকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়: দৃষ্ট ফল, অদৃষ্ট ফল, দৃষ্টাদৃষ্ট ফল। এটা মাথায় রাখবে।
ধর্মশাস্ত্রে আলোচিত বিষয়কে 3টি শ্রেণীতে ভাগ করা আছে: দৃষ্ট ফল, অদৃষ্ট ফল এবং দৃষ্টাদৃষ্ট ফল। ঠিক আছে? দৃষ্ট ফল মানে কি? যেটা ডাইরেক্ট তুমি উপলব্ধি করতে পারবে। ধরো তুমি চুরি করলে, তুমি ধরা পড়লে, তোমার ঠ্যাংটা ভাঙা হলো বা হাতটা কাটা হলো, এটা দৃষ্ট ফল। অদৃষ্ট ফল কি? ধরো তুমি চুরি করলে, তুমি ধরা পড়লে না, বলা হচ্ছে যে তুমি এই পাপ কর্মের ফল স্বর্গে নরকে, মানে তোমার নরক যাত্রা হবে, এটা অদৃষ্ট ফল। দৃষ্টাদৃষ্ট ফল, বেশ কিছু জিনিসকে কিছু উপলব্ধি করা যায়, কিছু উপলব্ধি করা যেত না, এটা দৃষ্টাদৃষ্ট ফলের মধ্যে পড়ছে। তাহলে আমার এত কিছু মনে রাখার দরকার নেই, ব্যাখ্যা হবে। তাহলে মনু সংহিতাকার ধর্মশাস্ত্র সম্বন্ধে কি বলেছেন, এই উক্তিটা মাথায় রাখবে। যদিও এসএসসি তে কখনো পড়েনি, কিন্তু নেটে পড়েছে, আমি দেখেছি। আসতেই পারে, ইম্পর্টেন্ট লাইন। ধর্মশাস্ত্র তু বিস্তৃতি, এটা কার উক্তি? না, মনুর উক্তি। আর ধর্মশাস্ত্রে আলোচিত বিষয়ে কটা ভাগে ভাগ করা হয়? 3টা ভাগে ভাগ করা হয়। কি কি 3টে ভাগে? 3টে ভাগে ভাগ করা হয়। দৃষ্ট ফল একটা, একটা হলো অদৃষ্ট ফল, আর একটা হলো দৃষ্টাদৃষ্ট ফল। মনুসংহিতা বা মনুস্মৃতি, এই নাম থেকে একথা মনে হওয়া স্বাভাবিক যে মনুই এই গ্রন্থের রচয়িতা। কিন্তু যে গ্রন্থ বর্তমানে আমাদের হস্তাগত, সেই গ্রন্থের রচনাকার মনু নন। মনুসংহিতার সাক্ষ্য থেকে মনে হয় যে ভৃগু এই সংহিতার রচনাকার। তাহলে এখানে একটি কোশ্চেন, বিতর্কিত কোশ্চেন। অনেকে বলবে, তাহলে স্যার আমরা কি অপশন থেকে মনুসংহিতা রচনাকারকে ভৃগু লিখবো না মনু লিখবো? তুমি শিওর থাকো, এবং কোশ্চেন ওকে দেবে। কোশ্চেনটা যদি দেয় এইভাবেই দেবে যে মনুসংহিতার ঐতিহ্য অনুসারে মনুসংহিতার রচনাকার মনু ছাড়া অন্য কে? তখন হতে পারে ভৃগু। ঠিক আছে? ভৃগু হলো প্রাচীন সিদ্ধাস্তকার সবচেয়ে বেশি। বর্তমান রূপে প্রাপ্ত হওয়া পূর্ব পর্যন্ত মনুসংহিতা বা মনুস্মৃতি অন্তত 3বার 3 জনের হাতে সংস্কৃত হয়েছে। সংস্কৃত হয়েছে মানে সংস্কার লাভ করেছে, তার এডিশন হয়েছে। ঠিক আছে? তাই অনেকে মনে করেন যে বর্তমানে প্রচলিত মনুস্মৃতি রচয়িতা মনু নন, ভৃগুও নন, অন্য কেউ। মনুও নন, ভৃগু অন্য কেউ, যার পরিচয় এখনো অজ্ঞাত। মনুর এই ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র বিভিন্ন আচার্যদের হাতে সংস্কৃত হতে হতে যে বর্তমান রূপ লাভ করেছিল, এই বিষয়ে সমস্ত পণ্ডিত একমত। নারদ স্মৃতি নামক গ্রন্থ থেকে জানা যায় যে মনু প্রথমে ধর্মশাস্ত্র রচনা করেছিলেন। তাতে 1,00,000 শ্লোক ছিল। কত শ্লোক ছিল? 1,00,000 শ্লোক ছিল। এবং কত অধ্যায় ছিল? 1080টি অধ্যায় ছিল। দেবর্ষি নারদ তার থেকে 12,000 শ্লোক সংক্ষিপ্ত করেন। কত শ্লোক? 12,000 শ্লোক সংক্ষিপ্ত করেন। তারপর মার্কণ্ড ঋষি 8,000 শ্লোক সংক্ষিপ্ত করেন। কটি শ্লোক? 8,000 সংক্ষিপ্ত করেন। এবং সবশেষে ভৃগুপুত্র সুমতি তাতে 4,000 শ্লোক সংক্ষিপ্ত করেন। কে কত সংক্ষিপ্ত করেন এত মনে রাখার আমার দরকার নেই। ঠিক আছে? এটা কোনো মনে রাখার দরকার নেই, ক্রস করে দেওয়া। বর্তমানে প্রাপ্ত মনুসংহিতার গ্রন্থে 12টি অধ্যায়, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং 2,696টি শ্লোক আছে। এই যে দেখো, 3টা স্টার দিয়ে দিছি অলরেডি আমি। বর্তমানে প্রাপ্ত মনুসংহিতা গ্রন্থে কি হচ্ছে না, 12টি অধ্যায় এবং 2,696টি শ্লোক রয়েছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এত কথা যে বললাম, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে আমাদের? মনুসংহিতার বর্তমানে প্রাপ্ত মনুসংহিতা গ্রন্থের মোট শ্লোক সংখ্যা কত? 2,694। মোট কটি অধ্যায় আছে? 12টি অধ্যায় আছে। আর এইসব বাকি কথা কোনো কিছু আসবে না, তোমার বিতর্কিত জায়গা, গবেষণামূলক জায়গা কোনো কিছু আসবে না। ধর্মশাস্ত্র তু বৈস্মৃতি, এটা কার উক্তি? মনুসংহিতাকার বা মনুর উক্তি। ধর্মশাস্ত্র আলোচিত কটি শ্রেণীতে ভাগ করা হয়? 3টি শ্রেণীতে ভাগ করা হয়। হলো এই কোশ্চেন। আচ্ছা, স্মৃতিশাস্ত্র বা সংহিতা কোথা থেকে আসছে? ধর্মশাস্ত্র থেকে। আর ধর্মশাস্ত্র কোথা থেকে আসছে? ধর্মসূত্র থেকে। এইগুলো এখানের কোশ্চেন। এবার দেখো, মনুসংহিতায় যে বলা হলো, বর্তমানে মনুসংহিতায় 12টি অধ্যায় আছে, 2,694টি শ্লোক আছে। এর মধ্যে আমাদের পাঠ্য শুধুমাত্র 7ম অধ্যায়, রাজধর্ম। ওকে? এই 7ম অধ্যায় বা রাজধর্ম, এখানে অনেক জিনিসই আলোচনা আছে। তার মধ্যে যে অংশগুলো আমরা নিজেদের সুবিধার জন্য বা গুরুত্বপূর্ণ মনে করে পড়বো, সেগুলো দেখো আমি 1, 2, 3, 4 করে 10 পর্যন্ত ভাগ করে দিয়েছি। দেখো, একে দিয়েছি রাজধর্ম, 1 থেকে 13 নম্বর শ্লোক।
তারপরে দণ্ড 14 থেকে 30 নাম্বার শ্লোক, তারপরে বসন 46 থেকে 35 নাম্বার, এটা 35 থেকে 40 নাম্বার শ্লোক, মন্ত্রী 54 থেকে 59 শ্লোক, দুধ হলো 63 থেকে 67 শ্লোক এবং দুর্গ 69 থেকে 76 শ্লোক, যুদ্ধ হলো 87 থেকে 98 শ্লোক, রাষ্ট্র নীতি 99 থেকে 109 শ্লোক, যুদ্ধযাত্রা 181 থেকে 197 এবং রাজার কর্তব্য 221 থেকে 226। এই অংশগুলো তোমাদের যার কাছে যা মনুসংহিতা বই আছে, যে লেখকেরই থাক, যত পুরানো থাক, যত নিম্নমানের থাক, যত উচ্চমানের থাক, এই শ্লোকগুলোর বাংলা পড়বো। শ্লোকগুলো পড়ে তার নিচে যে বাংলা অর্থ আছে বা সেই সংক্রান্ত যে সমস্ত পদটিকাগুলো আছে সেগুলো একবার চোখ বুলিয়ে আমরা দেখি। ওকে, দেখো তাহলে, দেখো এখানে কিন্তু অনেক শ্লোকই আছে, তার মধ্যে কিন্তু কেটে ছেটে হাফেরও কম শ্লোক পড়তে বলছি। দেখো 1 থেকে 13 বা 1 থেকে 14 থেকে 30 পর্যন্ত গেল, তারপরে 5টা শ্লোক মাইনাস, তারপরে করে দেখো 54 থেকে 59, 63 থেকে 67, 69 থেকে 76, 77 থেকে 87 থেকে 98, 99 থেকে 109, তারপরে একদম 181 থেকে 197, তারপর রাজার কর্তব্য 226। মানে দেখছো যা শ্লোক আছি আমরা আমাদের যে সপ্তম অধ্যায়ে তার 50, মানে কি বলবো, 50% আমরা পড়বো, বাকিগুলো আমরা পড়বো না। দেখতে পাচ্ছ? তোমরা অনেকেই বলে এত বড় মনুসংহিতা কি করে পড়বো, অত পড়তে হচ্ছে না, বেছে দিয়েছি তো এই অংশগুলো পড়ো, কভার হয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে। ওকে, তারপরে এগিয়ে আসো, মনুসংহিতার এখানে আমি দিয়েছি কিছু কথা। সপ্তম অধ্যায় দেখো, বলছে মনুসংহিতা সপ্তম অধ্যায়ের নাম রাজধর্ম। এখানে রাজার ধর্ম শব্দের অর্থ রাজার কর্তব্য। রাজার এই কর্তব্য দুই প্রকার, দৃষ্টার্থক, অদৃষ্টার্থক। সারগুণ্য জাতীয় কর্তব্যগুলি হলো দৃষ্টার্থক, আর অগ্নিহোত্র সম্পাদন করার অন্যান্য পুরোহিত রাজার অন্যান্য যেসব কর্তব্য আছে সেগুলি হলো অদৃষ্টার্থক, কারণ এগুলির ফল পরলোকে পুণ্য সঞ্চার করা। এই দুই শ্রেণীর রাজকর্তব্যের মধ্যে বর্তমান অধ্যায়ে প্রধানত দৃষ্টার্থ ক্রিয়াকলাপেরই উদাহরণ দেওয়া হয়েছে। রাজধর্মের শব্দটির দ্বারা সারগুণ্য প্রয়োগ প্রভৃতি দৃষ্টার্থ কর্মফলকেই সাধারণভাবে বোঝানো যায়। রাজধর্ম এখানে রাজা শব্দটি ক্ষত্রিয় জাতির অর্থ বোঝাচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে যার রাজ্যাভিষেক হয়েছে এবং রাজ্যে প্রজাদের উপর আধিপত্য প্রভৃতি গুণ যার আছে সেই হলো ব্যক্তিত রাজা। এত ডিপ কোশ্চেন দেবে না। এবার দেখো এখানে আমি এই যে করেছি, দেখো এই যে শুরু হয়েছে এখান থেকে পরপর চলে যাবে, আমার হাতের লেখাতে পুরোটা আছে, করে দেখো এই অংশটা আমি স্টল করে করে যাচ্ছি। দেখো বা একটু জাস্ট হয়তো প্রিন্ট বের করে নিয়েছো, কি করনি আমি জানি না। দেখতে পাচ্ছ? স্যার এই নোটটা কি গ্রুপে দেওয়া আছে? হ্যাঁ, দিয়ে দিছি আমি। আমাদের তো সেই সপ্তম অধ্যায় থেকে পাঠ্য, এবার সেই বইতে তো দেখছিলাম ওই 1-2 আছে, তাহলে সেটাও কি পড়তে হবে? বুঝতে পারলাম না মালা কি বললে তুমি। যে বই থেকে যেটা দিয়েছেন, বইয়ের পিডিএফটা। ওটা পরে আসবো, আগে আমার ডিজিটাল রেকর্ড অনেক বেশি কাজের জিনিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে দেখছো দেখো এখানে মনুসংহিতা সপ্তম অধ্যায়ে যা আলোচ্য আছে, এই যে একটু আগে আমি কত শ্লোক বললাম না, এই অংশগুলো 10টা অংশ আমরা পাঠ করব, বাকি অংশ আমরা ঢুকবো না। এই 10টা অংশের মধ্যে যে যে লাইন বা যে যে অংশ থেকে কোশ্চেন হতে পারে সেই গোটা লাইনগুলোকে এখানে আমি কিন্তু বাংলায় লিখেছি। যেমন ধরো প্রথমে স্টার দিয়ে এটা লিখেছি, অরাজকতার হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য পরমেশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। শ্লোক নাম্বার 303, দেখতে পাচ্ছ? তাহলে রাজাকে সৃষ্টি কে করেছেন? প্রজা না পরমেশ্বর? ঠিক দেখো, তারপরে আবার রাজা সম্বন্ধে একটা জিনিস বলা হচ্ছে,
ইন্দ্র, অনিল, বায়ু, যম, অর্ক, অগ্নি, বরুণ, চন্দ্র, বিত্তেশ বা কুবের এদের সকলের সারভূত অংশ নিয়ে পরমেশ্বর রাজার সৃষ্টি করেছেন। তাহলে রাজা কোন কোন দেবতার অংশ নিয়ে তৈরি সেটা এখানে বুঝতে পারছো। কটা দেবতার অংশ নিয়ে রাজার সৃষ্টি? সবটাই কিন্তু এখানে উল্লেখ আছে। দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে রাজা কটা দেবতার অংশ নিয়ে তৈরি? 8টা আচ্ছা। দেবতা। বিত্তেশ বলতে কোন দেবতাকে বোঝায়? কুবেরকে। ঠিক আছে। যেহেতু রাজা ইন্দ্র প্রভৃতি সমস্ত শ্রেষ্ঠ দেবগণের তেজের অংশ সমূহের দ্বারা সৃষ্ট হয়েছে, সেই কারণে তিনি নিজের তেজের দ্বারা সকল জীবকেই অভিভূত করে থাকেন। তাহলে রাজা কোন গুণবলে সমস্ত প্রজাদেরকে অভিভূত করতে পারেন? কারণ ইন্দ্রাদি বা এই 8 প্রকার দেবতার তেজ তার মধ্যে বিদ্যমান, তাই তিনি সেই তেজের দ্বারা গোটা পৃথিবীকে বা গোটা দেশের জনগণকে অভিভূত করতে পারেন। শ্লোক নাম্বার 5 দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোন লাইন কোন শ্লোক থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছি, উল্লেখ করেছি। রাজা বালক হলেও তাকে সাধারণ মানুষের মনে করে অবজ্ঞা করা উচিত নয়, কারণ এই রাজা প্রকৃতপক্ষে বিভিন্ন দেবতাদের সারভূত অংশ। তাহলে রাজাকে অবজ্ঞা করা উচিত নয় কেন? না, রাজার হাতে দণ্ড আছে, রাজার হাতে ক্ষমতা আছে, রাজার অর্থ আছে, রাজার দেবতাদের অংশ। কার জন্য? না, রাজা যেহেতু দেবতাদের অংশ, তাই রাজাকে কখনোই অবজ্ঞা করা উচিত নয়। বুঝতে পারলে? মানে শ্লোক গুলোকে কিভাবে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনের ফর্মে বাংলা করেছি, বাংলা অনুবাদ আমি টুকে দিইনি। একটা শ্লোকের তো বাংলা মানে হচ্ছে সেই বাংলা মানে বা সেই শ্লোকটা থেকে কি কোশ্চেন হতে পারে সেই রকম করেই কিন্তু এই লাইনগুলো করা হয়েছে। এবং লাইনগুলো যে আমি নিজের মন গড়া লিখেছি তা নয়, তার পাশে কিন্তু আমি রেফারেন্স হিসাবে শ্লোক নাম্বারটা লিখে দিয়েছি। দেখো, রাজাগ্নি সাধারণ অগ্নির তুলনায় ভয়ঙ্কর, কারণ কোনো লোক যদি অগ্নির অত্যন্ত নিকটবর্তী হন তাহলে অগ্নি কেবল তাকেই রাজ্য করে। কিন্তু অগ্নিরূপ রাজা অর্থাৎ রাজাগ্নি সর্বপ্রকার গবাদি পশু, ধান্য, ধনাদি দ্রব্য, গৃহাদির সঙ্গে অপরাধী ব্যক্তির বংশকেও ধ্বংস করে। তোমরা দেখতে পাচ্ছ রাজাগ্নি দোষটা কেন বেশি, কারণ সেটা শুধু ব্যক্তিকে নয়, ব্যক্তির সঙ্গে গৃহ, বন্ধু বান্ধব সবকে ধ্বংস করে। কুরুতে ধর্ম সিদ্ধার্থম বিশ্বরূপং পুনঃ পুনঃ। এখানে বিশ্বরূপ বলতে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ রাজা নিজের প্রয়োজনে কার্যসিদ্ধির জন্য বারবার নানা রকমের রূপ ধারণ করবে। দেখো সিরিয়াল 10-এ একটা শ্লোক আছে, কুরুতে ধর্ম সিদ্ধার্থম বিশ্বরূপং পুনঃ পুনঃ। ধরো এই জায়গাটা আমি তোমাকে পড়িয়ে দিলাম, আমি স্টার দিয়ে শ্লোক নাম্বার লিখেছি, দিয়ে এখানে কি কোশ্চেনটা হতে পারে তাও লিখে দিছি। এখানে বিশ্বরূপ বলতে রাজাকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাজা নিজের প্রয়োজনে কার্যসিদ্ধির জন্য নানা রকমের রূপ ধারণ করে। ধরো কোনো কারণে পরীক্ষায় এই কোশ্চেনটা দিল, কুরুতে ধর্ম সিদ্ধার্থং বিশ্বরূপং পুনঃ পুনঃ, উক্তিটি কোথায় পাওয়া যায়? মহাভারত, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, এরকম করে দিলে 4টা জায়গা। তুমি তোমার মাথার মধ্যে মনুসংহিতা জীবনে আসবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। এখানে শ্লোকগুলো থেকে কেমন কেমন কোশ্চেন হতে পারে সব লাইন বাই লাইন করা আছে এখানটা। বুঝতে পেরেছো বাবু? কারো কোনো জিজ্ঞাসা আছে কিভাবে পড়তে হবে? বুঝতে পারছো এবারে? হ্যাঁ স্যার। সর্ব তেজময় হি স্বা, সর্ব তেজময় হি স্বা, শ্লোক নাম্বার 11। দেখো কোনোটাই আমি ভাঁড় মারিনি, কোথায় কোন শ্লোকে আছে কোথায় আছে লিখে দিচ্ছেন। এখানে উক্ত পত্রী রাজার উদ্দেশ্যে প্রযুক্ত, কারণ তিনি চন্দ্র সূর্যদেবের তেজ ধারণ করেন, তার তেজ সমগ্র বিশ্ব তথা শত্রু মিত্র তার নিয়ন্ত্রিত। সর্ব তেজময় হি স্বা, এই উক্তিটা যদি টুকে দেওয়া হয় ও কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম, মহাভারত, আরো একটা একসাথে মনুসংহিতাও দেওয়া আছে। তোমার মাথার মধ্যে তেজময় স্বা, সেই রাজা, ওই পরীক্ষা তোমার মাথার সর্বতেজময় মানে এটা মানে বিশ্বরূপ দর্শনে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, তার চোখগুলো সূর্যের তেজের মতো। এই লাইন যে সর্ব তেজময় স্বা বিশ্বরূপং, এই যে লাইনগুলোকে আইডেন্টিফাই করে দিয়ে তোমাদের দেখবে কোনো সহায়িকা বই নেই, এইগুলো ভালো করে লক্ষ্য করে দেখবে।
রাজার প্রয়োজনে প্রয়োজন সাধনের জন্য ব্রহ্মা রাজাকে সৃষ্টি করার আগেই দণ্ডকে সৃষ্টি করেছেন। তাহলে রাজাকে কে সৃষ্টিকর্তা ব্রহ্মাই সৃষ্টি করেছে অন্যান্য দেবতার সারভূত অংশ নিয়ে, ঠিকই। কিন্তু এই ব্রহ্মা সবার প্রথমে কাকে সৃষ্টি করেছেন রাজ্য চালানোর জন্য, রাজাকে না দণ্ডকে? আগে দণ্ডের উৎপত্তি না আগে রাজার উৎপত্তি? বলো। দণ্ড। দণ্ড। দণ্ডের উৎপত্তি। বুঝতে পারলে কিভাবে কোশ্চেনটা করেছি? দণ্ড হলো সকল প্রাণীর রক্ষক, তাই এর অপর নাম কি? গোপ্তা। তাহলে গোপ্তা বলতে কাকে বোঝানো হয়? বা মনুসংহিতা গ্রন্থে দণ্ড অন্য কি নামে পরিচিত? তার মধ্যে একটা লেখা আছে লঙ্গুর, একটা আছে গোপ্তা, আর একটা কিছু একসা করা আছে। তোমার গোপ্তাটা কেন ইম্পর্টেন্ট আমি দেখো ভিভিআই করে দিয়েছি। এটা প্রচুর খাটনি করে নোটটা তৈরি। তোমরা ভাবতে পারো না কত পরিশ্রম করতে এই নোটটা করার জন্য আমাকে একসময়। এই দণ্ড হলো ধর্ম, আর দণ্ডই হলো প্রজাপতি ব্রহ্মার আত্মজ মানে পুত্র। দণ্ড হলো ব্রহ্ম তেজময়। দেখো এখানে অলরেডি ভিভিআই করে দেখেছি, কারণ এখান থেকে এসএসসি কোশ্চেন হয়। শ্লোক নাম্বার কত? 14। তাহলে একদিকে আমার এই নোট থাকবে, একদিকে বই থাকবে। আমার এই নোটে তুমি যখনই পড়বে, পড়তে পড়তে যাবে, পাশে বইটা খুলে রাখবে, তাহলে তোমার খুব সহজেই কিন্তু মনুসংহিতা পড়া হয়ে যাবে। কোথায় কোথায় কি কোশ্চেন হবে তুমি নিজেও বুঝতে পারবে। আর তুমি যদি সহায়িকা বই খুলে শুধু পড়তে যাও, তখন তুমি কিন্তু একটা বাঁশ বনে ডমকানোর মতো এপাশ ওপাশ ঝপাং, এপাং ওপাং ঝপাং করে। দণ্ড ভয়ে কেউ স্বধর্ম থেকে বিচ্যুত হয় না। ভয়াদ ভোগায় কপ্পতি স ধর্মান্ন চলন্তি চ। এই লাইনটাকে তুলে কোশ্চেন হতে পারে, তাই আমি এই লাইনটা টুকেছি। দণ্ড ভয়ে কেউই স্বধর্ম থেকে বিচ্যুত হয় না। ভয়াদ ভোগায় কল্পন্তে স্বধর্মান্ন চলন্তি চ। এখানে কার সম্বন্ধে বলা হয়েছে? দণ্ড সম্বন্ধে বলা হয়েছে। স রাজা পুরুষ, এখানে পদের দ্বারা দণ্ডকে বোঝানো হয়েছে। সিরিয়াল নাম্বার কত? শ্লোক নাম্বার 17। সেই দণ্ডই প্রকৃতপক্ষে রাজা, সেই দণ্ডই যথার্থ পুরুষ। দণ্ডের দ্বারা রাজা শাসন কার্য সম্পাদন করেন, তাই দণ্ড হলো নেতা। ওকে, তাহলে নেতা আর গোপ্তা কার সম্বন্ধে বলা হয়েছে? দণ্ড। বুঝতে পারছো বাবু? দণ্ডের সম্বন্ধে। রাজা আজ্ঞা প্রদান করেন দণ্ডের দ্বারা। রাজা আজ্ঞা প্রদান করেন মুখের দ্বারা, মন্ত্রীর দ্বারা, বিচারকের দ্বারা, না দণ্ডের দ্বারা? বুঝতে পারলে কোশ্চেন কেমন হতে পারে? দণ্ডই 4টি আশ্রমে অনুষ্ঠেয় ধর্ম কর্মের প্রতিভূ স্বরূপ বলে মুনিগণ অনুমান করেন। জাস্ট বাংলার মতো পড়বে, পাশে বইটা খুলে রাখবে। আমি তো আগেই বলে দিয়েছি, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। দণ্ড সুপ্তে সুজাগর্তি দণ্ডং ধর্মং বিদুর বুধাহা। সকল নির্দেশ থাকলেও একমাত্র দণ্ড জাগ্রত থাকে। পণ্ডিতগণ দণ্ডকেই ধর্ম বলে নির্দেশ করেছেন। তাহলে যখন রাজা ঘুমায় তখন কে জেগে থাকে? রাত জাগা প্রহরী, নাইট গার্ড, সিবিআই, না ইডি, না দণ্ড? তখন জেগে থাকে কে? দণ্ড। অনল স্বভাবে দণ্ড বিধান না করলে, অনলস ভাবে দণ্ড বিধান না করলে, তাহলে শুলে বিদ্ধ করে যেমন মাছ পাক করা হয়, সেইভাবে বলশালী লোকেরা দুর্বল লোকগণকে পাক করবেন, অর্থাৎ উৎপীড়ন করবেন। অনলস ভাবে দণ্ড বিধান না করবে। দেখো আজকে যে অনলস ভাবে দণ্ড বিধান হচ্ছে না রাজ্য দেশে চারদিকে, এই জন্য চোরদের দাপাদাপি দেখতে পাচ্ছ। আর তুমি আমি সবাই কিন্তু সোজা কথায় ভাজা হয়ে মরছি। এটা মনুসংহিতাকে অনেক আগেই বলে গেছে। রাজা যদি দণ্ডবিধান না করেন, তাহলে যজ্ঞ কর্মে হব্য ভোজনের অযোগ্য কাক যজ্ঞীয় পুরোডাস ভোজন করবে। দণ্ডের সম্বন্ধে শ্লোক চলছে। দেবতা, দানব, গান্ধর্ব, রাক্ষস, পাখি, সাপ
এরা সকলেই বিধাতার দণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে দণ্ডের দ্বারা কি শুধু মানুষ নিয়ন্ত্রিত হয়, প্রজা নিয়ন্ত্রিত হয়? না, দেবতা, দানব, গান্ধর্ব, রাক্ষস, পাখি, সাপ, মানে একদম হায়ার অথরিটি থেকে লোয়ার অথরিটি সবাই কিন্তু দণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দণ্ড হলো শ্যামবর্ণ, আরক্ত নয়ন, পাপ নিবারণকারী। দণ্ড বিচরণ করে যে দেশ সঠিকভাবে, সেই দেশের মানুষ কখনোই কাতর হয় না। নম উজ্জান্ত, শ্লোক নাম্বার 25। আজকে আমাদের রাজ্যে দণ্ড সঠিকভাবে প্রযুক্ত হয় না, তাই আমরা প্রত্যেকেই কাতর। হাইকোর্টের রায়ে কাতর, সুপ্রিম কোর্টের রায়ে কাতর, মানুষের ডিম ভাত খাওয়া দেখে কাতর। যে রাজা সত্যবাদী, যিনি অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করেন, যিনি সুবুদ্ধি সম্পন্ন এবং যিনি ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ বিষয়ে অভিজ্ঞ, মনু প্রভৃতি ঋষিগণ তাকেই দণ্ড প্রদানের উপযুক্ত মনে করেন। এই 25-26 শ্লোকের মধ্যে চলছে এটা। কামাদমা বিষম ক্ষুদ্র দণ্ডে নৈব নিহন্তে, এটা হলো শূন্যস্থান পূরণ আসতে পারে, দেখতে পেয়েছি লেখা আছে। আমি আর এগুলো সম্বন্ধে আর কিছু বলছি না। এইভাবে দেখো প্রত্যেকটা যেটুকু অংশ আমি যে আগে সামারি করে দিয়েছি, এই যে এই অংশগুলো তোমাদের পড়তে হবে। এই শ্লোকগুলো রাজধর্ম, দণ্ড, বসন, মন্ত্রী, দূত, দুর্গ, এই যে দেখতে পাচ্ছ, সবগুলো শ্লোক থেকে কোথায় কেমন কোশ্চেন হতে পারে সবটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। ধরো 46 থেকে 45 দিকে বেসন সম্বন্ধে আছে, দেখো লক্ষ্য করো। এই যে কোশ্চেন গুলো দেখো, কত ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, রাজা বেন, নহুষ, জগন্তনয়, সুদাস, সুমুখ ও নিমি এরা সকলে অবিনয়ের দোষে নষ্ট হয়েছিল। আবার দেখো, পক্ষান্তরে রাজা পৃথু বিনয়ের দ্বারা রাজ্য লাভ করেছিল। এইগুলো প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট। এবং তোমাকে বলছি, তোমরা মনুসংহিতা বইটা পাশে রাখবে, আর পাশে ইনোকটার পিডিএফটা রাখবে, দিয়ে পড়বে। তোমাদের একদিনে নয়, ওই এক বেলাতেই মনুসংহিতা কভার হয়ে যাবে। ওকে, আর এটা সম্বন্ধে বেশি কথা বলছি না, এখান থেকে বেরিয়ে যায় এবার। কারো কোনো জিজ্ঞাসা আছে মনুসংহিতা সম্বন্ধে? কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার, মনুসংহিতার সপ্তম অধ্যায়টাই শুধু আমাদের পাঠ্য? হ্যাঁ, স্যার, বলো। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলো বলো, বলছি যে শুনছি। শুধু কি বাকি অধ্যায়গুলোর নামগুলো যেগুলো আছে সেগুলো কি মনে রাখতে হবে? না, মনুসংহিতা বাকি অধ্যায়গুলোর নাম মনে রাখার দরকার নেই। হ্যাঁ, তবে দ্বিতীয় অধ্যায়ের নামটা মনে রাখবে বিশেষ করে। আমাদের সপ্তম অধ্যায় হলো রাজধর্ম, কিন্তু দ্বিতীয় অধ্যায়টার নাম হ্যাঁ, কি এটা মনে রাখবে, দুটো কাজে লাগে। ঠিক আছে, আর বাকিগুলো মনে রাখার দরকার নেই, তাই তো? দুটো দরকার না তো, কত মনে রাখবে, পাগল হয়ে যাবে। একই টাইম নাই, কি করে বলবো। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি সোজা আর একটা সংক্ষিপ্ত স্যার থাকতে হবে। টিকাকারগুলো তো মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম মনে রাখতে হবে। ওগুলো তুমি মনে কি রাখবে, আমি যেটা বলছিলাম আজকে একটু আগে, তোমরা তো ছিলে না তখন। ওই 15 তারিখ থেকে ধরো 10 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো নেবো না, প্রত্যেকদিন দুটো করে, একটা করে লাইভ হুম, পরীক্ষাগুলো নেবো না, ওগুলো তোমাদের মুখস্থ করিয়ে আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। ওগুলো জয়েন আচ্ছা হওয়ার চেষ্টা করে প্রত্যেকদিন, প্রচুর উপকার পাবে, প্রচুর। আচ্ছা হ্যাঁ। দেখো, আমাদের তো এবারে বাবু টাইম কম, সহজে যে জিনিসটা পড়লে আমাদের কাজ হয়ে যাবে সেই জায়গাটা আমরা করবো। পরীক্ষায় কিন্তু সনন্ত জগন্ত থেকে কোশ্চেন দেয়, মূলত সনন্ত জগন্ত থেকে যে কোশ্চেনটা দেয়, আমি যা দেখেছি এতদিনে যতটুকু অভিজ্ঞতা কাজ করে, এখান থেকে অনেক জটিল কোশ্চেনই হতে পারে। সংস্কৃত ব্যাকরণে তুমি যেখানেই হাত দেবে সেখানেই জটিল কোশ্চেন হতে পারে, কিন্তু
মূলত সনন্ত জগন্ত থেকে যেগুলো কোশ্চেন দেয় সেটা হলো এক কথায় প্রকাশ, নাম্বার 1। নাম্বার 1 হলো এক কথায় প্রকাশ। নাম্বার 2 হলো অশুদ্ধি সংশোধন দেয়। আর নাম্বার 3 যেটা দেয় সেটা হলো উৎপত্তি। দেখো এর অনেক ব্যতিক্রম আছে, এর অনেক মানে বিচিত্র বিচিত্র প্রয়োগ আছে। এখন দেখো সংস্কৃত ব্যাকরণে তুমি যত পড়বে ততই পড়তে হবে, শেষ করতে পারবে না। আশা করি তোমরা তো অনেক কিছুই পড়লে 1 মাস 1.5 মাসের মধ্যে। আমার তো 1.5 মাস মতো পড়ানো হয়েছে মাত্র, আর 1.5 মাস মতো পড়াবো খুব বেশি হলে, যদি পরীক্ষা ওই ডেটে হয়। কিন্তু একটা কথা মনে রেখো বাবু, এই যে জায়গাটা এক কথায় প্রকাশ, অশ্বধি সংশোধন বা ব্যুৎপত্তি, এই জায়গাটাতে কিন্তু কি হচ্ছে, এক কথায় প্রকাশ, অশ্বধি সংশোধন এবং ব্যুৎপত্তি, এই জায়গাগুলোতে ব্যাকরণ কৌমুদি বা পাণিনি নিয়মে অনেক ভাষ লেখা আছে ঠিকই। এখন এত পড়ে এটার জন্য টাইম নষ্ট করার কোনো যুক্তি নেই। যে জায়গাটা খুব সংক্ষেপে করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে, যেটুকু অংশ আমি সেটুকু অংশই করছি এবছর। অন্য বছর আমি ব্যাকরণ কৌমুদি থেকে ডিটেলসে পড়াই, কিন্তু এবছর মনে হলো যে টাইম কম, এই মুহূর্তে এত আর চাপ দিয়ে লাভ নেই, আমি যেটা সংক্ষেপে হবে সেই জায়গায় যাই। সনন্ত ধাতু দেখো, সনন্ত ধাতুর বৈশিষ্ট্য কি আগে সেটা জেনে নি, তারপর কি অংশ মুখস্থ করে সেটা বলে দিচ্ছি। ইস বা ইচ্ছা করা ধাতুর সঙ্গে সমান কর্তৃক কর্তা এক হলে ধাতুর উত্তরে ইচ্ছা করা অর্থে বিকল্পে সন প্রত্যয় হয়। যেখানে কর্তা কোনো কিছু কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে, কর্তা কোনো কিছু কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে, সেটা হয় সনন্ত। সোজা কথা। পট সন লট তি সব পঠিতুম ইচ্ছতি, পট সন লট তি পিপটি সতী। কর্তা যখন কোনো কিছু কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে, সেখানে মূল ধাতুর সঙ্গে সন প্রত্যয় যোগ হয়, তারপর সেটার তিঙন্ত ধাতুর মতো মানে লট, যে তিতসন্তি, সেই রূপগুলো যোগ হতে পারে। ঠিক আছে। আর ধাতু যে পদী, ধাতু যে পদী, যেমন গম ধাতু পরস্মৈপদী, আবার সেব ধাতু আত্মনেপদী, বা উভয় পদী কিছু ধাতু আছে, সন প্রত্যয় যোগ, সন প্রত্যয় যোগে সেই পদই হয়। প্রচ্ছ থেকে পিপ্রচ্ছিসতি, লব থেকে লিপসতে, দেখো লব ধাতু আত্মনেপদী লিপসতে হয়েছে, বদ থেকে বিভূতিসতি হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ সমান্তরতা কোথায় হয়, ইচ্ছা প্রকাশ করার অর্থে মূল ধাতুর সঙ্গে সন প্রত্যয় যোগ হয়। সন প্রত্যয় যোগ হওয়ার পর তার সঙ্গে তিন বিভক্তি গুলো অর্থাৎ তৃতসন্তি শীতস্তম ধাতুরূপের যে মূল কাঠামো সেটা যোগ হয়। এতেই কোনো কিছু কাজ করা, ইচ্ছা প্রকাশ করা, এই অর্থটা প্রকাশ পায়। ধরো এই যে দেখলাম আমরা গ্যাস সুদৃশ ধাতু সংযোগে আত্মনিপদী হয়। জ্ঞান জ্ঞা ধাতু সুধাতু মৃধাতু দিশ ধাতু সংযোগে কি হয় না আত্মনেপদী হয়। যেমন জ্ঞা থেকে জিজ্ঞাসাতে, সু থেকে শুশ্রূষাতে, দৃশ থেকে দিদৃক্ষতে, এইগুলো সবই কিন্তু কি হচ্ছে, আত্মনেপদী হচ্ছে। জ্ঞা সু স্মৃ দৃশ, দৃশ ধাতু কি পশ্চতি হয়তো, কিন্তু সেটা পশ্চতি না, সে কি হচ্ছে আত্মনেপদী হচ্ছে, জিজ্ঞাসাতে হচ্ছে। অচেতন বস্তু ইচ্ছা না হলেও সেখানে ইচ্ছার আরোপ হয়। যেমন নদী কুলং পিপতি সতী, নদী যেন তার পাহাড়কে পান করতে ইচ্ছা প্রকাশ করছে। এখানে নদী কি সচেতন না অচেতন পদার্থ? নদী তো অ্যাকচুয়ালি একটা ভৌগোলিক স্ট্রাকচার, সেটা অচেতন পদার্থ, কিন্তু সংস্কৃত ব্যাকরণের পণ্ডিতেরা নদীকে কখনো মা হিসেবে বা মাতৃরূপে, কখনো আবার নদীকে জননী রূপে, কখনো বা নদীকে বিভিন্ন রূপে কন্যা রূপেও চিন্তা করেছেন, কখনো স্ত্রী রূপেও চিন্তা করেছেন নদীকে। সেই রকমই দেখানো হচ্ছে যে
নদী তার পাড়কে বা কুলকে পান করতে ইচ্ছা করছে। অচেতন বস্তুর ইচ্ছা না হলেও সেখানে ইচ্ছার আরোপ হয়। নদী কুলং পিপতি সতী। আশঙ্কা অর্থ বোঝালে কখনো কখনো ধাতুতে সম্পর্ক হয়, যেমন বৃদ্ধ মুমূর্ষতি, বুড়াটা বুঝেই মরে যাবে। এই আশঙ্কা, এখানে ইচ্ছা নেই কোনো কিছু, আশঙ্কা অর্থও কিন্তু এটা প্রয়োগ হয়। কিছু কিছু ধাতুর উত্তরে স্বার্থে অর্থাৎ নিজ অর্থে সম্প্রত্যয় হয়। গুপ থেকে যুগুপসতে, তিস থেকে তিতিক্ষতে, কীট থেকে চিকিৎসতে, মান থেকে মীমাংসতে, বধ থেকে বিভৎসতে ইত্যাদি হচ্ছে। সনপ্রত্যয়ান্ত ধাতুর পর ভাব পাচ্ছে অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য বোঝাতে স্ত্রীলিঙ্গে অপ্রত্যয় হয়। সনপ্রত্যয়ান্ত ধাতুর পর ভাব পাচ্ছে অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য বোঝাতে স্ত্রীলিঙ্গে অপ্রত্যয় হয়। সনপ্রত্যয় ধাতুর পর ভাব পাচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য বোঝাতে স্ত্রীলিঙ্গে অপ্রত্যয় হয়। পাসন অ, স্ত্রীলিঙ্গে টা, পিপাসা, এরূপ লিপ্সা, চিকিৎসা ইত্যাদি হচ্ছে। সনপ্রত্যয় ধাতুর উত্তরে উপ্রত্যয় হয়, যেমন পাতুমিচ্ছু, পিপাসু, এরূপ শুশ্রূষু, জিজ্ঞাসু এরকম হয়। এইবার দেখো এখানে আমরা এরকম 1, 2 করে 38টা ধাতুতে সনপ্রত্যয় যোগ করার পর কি রূপ হয় দেওয়া আছে। দেখো, সনপ্রত্যয়ের জন্য তোমরা পাণিনিয়ম হয়তো পড়ে নিয়েছো বা কৌমুদি পড়ে নিয়েছো, আবার হয়তো অনেকে কেউ পড়োনি। অনেকে তো বিভিন্ন রকম কাজের চাপ, বাচ্চা কাচ্চা নিয়ে, এখানে আমার এই ব্যাচে অনেকেই আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে খুব হরবড় হয়ে যায়, তারা পড়বে কি, পড়তে সময় পাচ্ছে না তারা। এবার ধরো কারো কারো সময় আছে, কি আবার ডেঙ্গিতে আক্রান্ত, পড়তে পারছে না। এইসব জায়গায় যে ছেলে মেয়েটি পরীক্ষা তাকে দিতে হবে, সে কিভাবে পরীক্ষা দেবে? দেখো একটা কথা বলছি, যতই বেশি থাক যাই থাক, আমি চাইবো কম পড়ে সহজে কিভাবে আমি পর্যাপ্ত নাম্বার পাই বা পরীক্ষায় নির্ভুল করে ঠিক জায়গায় দাগ দিয়ে আসতে পারি, সেই চিন্তা করেই কিন্তু আমি একদম শর্ট টার্মে এই বইটা থেকে দিয়েছি। গম মানে যাওয়া, গন্তুমিচ্ছতি যে ইচ্ছে হচ্ছে, গম সন লটটি জিগমি সতী, আর অত্যমিচ্ছতি জিঘৎসতি, এইভাবে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা প্রায় প্রত্যেকেই সবগুলো জানো, কিন্তু তবুও তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যা তোমাদের মধ্যে যদি এখন 25 জন কি 26 জন ক্লাস করছো, তোমার হয়তো মনের মধ্যে জিজ্ঞাসা হতে পারে, এটা তো আবার বাচ্চাদের জিনিস, এটা তোমাদের ছোটবেলা থেকেই সবসময় ঠোঁটের মধ্যে লেগে আছে বাবার নামের মতো। আমি গ্যারান্টি নিয়ে বলছি, তোমাকে যে পরীক্ষা হলে ধরো কোনো কারণে যদি এইটাই দিয়ে দিলাম, ধরো এইটা আমার চোখ এক্ষুনি গেল, ই এত্তুমিচ্ছতি, তুমি তখন গিয়ে একবার জিগমিষতি না জিজ্ঞসতি, জিগমিষতি না জিজ্ঞসতি তোমার মধ্যে মাথার মধ্যে কাজ করবে। কিন্তু তোমাকে বলছি, তোমরা একটু ঘুরে ফিরে দেখো, যদি সালের কোশ্চেন থাকে দেখবে এর মধ্যেই কমন তুমি পেয়ে গেছো। অতএব তোমার কাজ কি, আমি যেমন তদ্ধিতপত্রকে কেটে ছেটে উদ্ধার করে দিচ্ছি, তেমনি আমি সনন্ত প্রত্যয়কে ছেটে বলছি, তোমরা এই 38টা, যাদের পক্ষে সময় নেই তারা এই 38টাই মুখস্থ করো দায়িত্ব নিয়ে, একদম নির্ভুল ভাবে। এখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন ধরো একটা দিয়ে দিচ্ছি, বহ থেকে বরহুম ইচ্ছতি, মানে বইতে ইচ্ছা করছে, বিবক্সতি আর বিবক্সতে দুটোই হবে, কিন্তু দেখতে পাচ্ছ তেও আছে তিও আছে, এই জায়গাগুলো একটু দুটোই মাথায় রাখবে, ওকে? কারণ অপশনে কি স্যার, দেওয়া এটা আছে, বনবিহারী ঘোষালের বই? হ্যাঁ হ্যাঁ, বনবিহারী বইটা এবারে নির্ভুল বই, কিন্তু এখানে ভুল নেই বইটা। এই 38টা করে যাও, কমন পেয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তুমি পানি নিয়ম খুলবে, সেখানে খুলবে, ওখানে খুলবে, দিয়ে তোমার মাথা ঘেটে যাবে, একেই তো এত পরীক্ষার কাছে এত চাপ, ওই চাপটা যতটা কমানো যায় এবং কমানো যাতে আসে, আমি সেই চিন্তা করে এটা এখান থেকেই দিয়েছি। এই জন্য অনেকে বলে, দূর এইটুকু জিনিস পড়লে হয়, আরো বেশি পড়তে। হ্যাঁ, পরীক্ষা যদি 1 বছর পরে হতো, তোমাকে যা পড়াতাম তোমার নিজেও বুঝতে পারছো না। কিন্তু দেখো, একটা কথা আছে না, যেমন কন্ডিশন তেমন প্রয়োগ, সে যথা দেশে তথা কি, যেমন দেশ তেমন আচরণ। এখন পরীক্ষা 1-1.5 মাস বাকি, ফলে এখানে আমি তোমাকে বেশি কঠিন জিনিস দিয়ে পরিপূর্ণ করতে পারবো না। এতে তোমার মোটামুটি মাথা এমনিতেই অলরেডি ঘেটে যাচ্ছে, সবাই দিনের দিন দিনের দিন, বুঝতে পারছি, আরো ঘেটে যাবে, কিন্তু আমাকে এই অংশ টাচ করতে হবে, এটা সত্যি কথা। ঠিক আছে, এই 38টাই মুখস্থ করে, যাদের সময় পাচ্ছ না, যারা জানো তারা পড়ো এক্সট্রা, আমি না বলছি না, কাকে আমি পড়ে আটকাতে পারবো, কিন্তু এই 38টা অবশ্যই, এটা হলো একদম তোমার ঘরের মেন স্ট্রাকচার, মেন বিম বা কলাম, এগুলো তোমাকে 38টা মুখস্থ করতেই হবে, নির্ভুল মুখস্থ করতে হবে।
এবং তোমাকে বলছি পরীক্ষায় সনন্দ দিয়ে কোশ্চেন থাকবে এবং এই 38টার মধ্যেই থাকবে, তোমাকে বলছি। আর তাও বলছি এই 38টার মধ্যে থাকার পরেও তুমি দেখবে কোথাও ভুল করে এসছো তুমি। কারো কোনো জিজ্ঞাসা আছে সনন্ত থেকে? আর বলো। স্যার এখান থেকে অশুদ্ধি কিরকম আসে? ওরা তো পরীক্ষা অ্যাপ্লিকেশন না, ওই যতক্ষণ কোশ্চেন কি বুঝতে পারবে না। যেমন তদ্ধিতের কোশ্চেনটা হচ্ছে প্রায় 32টার মতো কোশ্চেন করেছি, আরো 50টা কোশ্চেন করার ইচ্ছা আছে। 50টা হলে আজকে রাত্রি দিয়ে দেবো তদ্ধিতের কোশ্চেনটা পুরো। স্যার এটা পিডিএফ দিবেন? কোনটা? এই যে এই সনন্দর এই 38টা। এটা এই দেওয়া আছে সনন্ত গ্রুপে। তোমরা তোমরা থাকো কোথায়? না দেওয়া আছে তো গ্রুপে। কালকে দিয়ে দিচ্ছি, কালকে সকালে যখন অফলাইন পড়াচ্ছিল তখনই দিয়ে দিচ্ছি। এটা একটা পেজ একটু ভুলভাল করা আছে, মানে ভুলভাল বলতে বাজিয়ে করে আমার ছবিটা উঠে আছে। এই এই 38টাই করো, আমি বলছি যাদের পক্ষে সময় নেই 38টাই করো। পরীক্ষা হলে কি তোমার কম করে মনে পড়বে যে স্যার বলেছে 38টার মধ্যে কমন হলে কমন এসেছে এগুলো। আচ্ছা, এখানে আর কারো কোনো জিজ্ঞাসা আছে বাবু? নাহলে আমি পরেরটা এগাচ্ছি। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে এখান থেকে? আর নাহলে পরেরটা এগাচ্ছি একদম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এগিয়ে সনন্তের একটা মাস্তুতো ভাই আছে জমন্ত। সেটা হলো ইচ্ছা প্রকাশ করার অর্থে, এটা হলো পুনঃ অর্থে। পুনঃ একটা কাজ যখন রিপিটেডলি করবো, রিপিটেড, সেখানে জমন্ত হয়। জঙ্গল ধাতুর বৈশিষ্ট্য কিন্তু দেখে নিই আগে। বারবার কোনো ক্রিয়ার বিষয় বোঝাতে আতিশয্য বোঝালে একস্বর বিশিষ্ট এবং ব্যঞ্জন বর্ণ আদিতে আছে এমন ধাতুর উত্তরে বিকল্পে জং প্রত্যয় হয়। জঙের জ থাকে, জঙ্গল ধাতু আত্মনেপদী হয়। লট, লোট, লং, ব্রিদিং এই 4 বিভক্তিতে জঙ্গল ধাতুর রূপ ভাদিগণীয় সেব ধাতুর মতো হয়। পুনঃ পঠতি পাপঠ্যতে। অন্য অর্থেও জঙের প্রয়োগ হয়। গমনার্থ ধাতুতে বক্র বা কুটিল গতি বোঝাতেও জং হয়। কুটিলং বা বক্রং গচ্ছতি জঙ্গমতে। নিন্দিত বা বহির্ত ভাব কাজের অনুষ্ঠান বোঝাতে লুপ, সৎ, চর, যব, দহ, দনস, গৃহ ধাতুর উত্তরে জং হয়। তাহলে জঙের ক্ষেত্র দেখতে পাচ্ছ, বেঁকে বেঁকে যাওয়া ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি জঙ্গমতে। নিন্দা বোঝাতেও জঙের প্রয়োগ হচ্ছে। আর কি বলছে, রি আর অস, অট এই কয়েক ধাতুর উত্তরে আদিতে স্বরবর্ণ থাকলেও জং হয়। কুটিলং অটতি অটাট্টতে, পুনঃ অস্নাতি অসাস্যতে। তাহলে পুনঃ অর্থে মূলত জং হচ্ছে। এছাড়া কিছু ব্যতিক্রমী প্রয়োগ এই জায়গাটাতে আমরা পাচ্ছি, 2 নম্বর পয়েন্টটাতে পাচ্ছি। আর দেখা আছে, দেখে নেব। দেখো জং প্রত্যয় প্রয়োগ দেখো। গ্রহ মানে গ্রহণ করা, পুনঃ গৃহ্ণাতি যদি গৃহ্যতে। গম মানে যাওয়া, কুটিলং গচ্ছতি জঙ্গমতে, গম জং লট্টু। জল, পুনঃ বা ভীষণ জলতি জাজ্জল্যতে। পান করা, পুনঃ পিবতি পেপিয়তে। নৃত, পুনঃ নৃত্যতি নরি নৃত্যতে। ভূ, পুনঃ ভবতি বভুয়তে। সি বা শয়ন করা, পুনঃ সেতে সাসজ্জতে। পঠ মানে পড়া, পুনঃ পঠতি পাপঠ্যতে। স্থা, পুনঃ তিষ্ঠতি তেষ্টিয়তে। ঘ্রা, পুনঃ জিঘ্রতি জেঘ্রিয়তে। তোমরা যখন মুখস্থ করবে যে পুনঃ জিঘ্রতি জেঘ্রিয়তে, ঘ্রা জং লটতে জেঘ্রিয়তে, এটাও সঙ্গে মনে রাখবে। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো তো? বেশি দিচ্ছি না। দেখো এই যে সামান্য কিছু, এই পেজটা একটু তোমাদের গন্ডগোল আছে। এটা প্রিন্ট নেওয়া দরকার নেই, ছবি তুলতে গিয়ে হাওয়ায় উড়ে গেছিল। এইভাবে দেখো এইটুকু সামান্য যে পুনঃ হয়তি জহুয়তে। তোমাদের মনে হবে এইটুকু অংশ পড়বো স্যার, ওখানেতে এত নোট দিচ্ছে, সেখানে এত নোট দিচ্ছে, পানি নিয়ম এত লেখা আছে, ওখানে অত লেখা আছে। হ্যাঁ ঠিক,
অনেকে অনেক পড়ছে, অনেকে অনেক পড়ে নিয়েওছে আমার এখানে যারা অলরেডি ক্লাস করছে। আমি তবুও বলছি, এই যে সামান্য সামান্য 1.5 পৃষ্ঠা করে আছে না, দেখো এটাই পড়ে যাও, এখান থেকেই কমন পাবে এবং তোমাদের এখান থেকে ভুল করার চান্সও প্রচুর আছে তোমাদের। তাহলে এখান থেকে এক কথায় প্রকাশ এবং ব্যুৎপত্তির জায়গাটা কি দেখিয়ে দিলাম, তোমাদের মুখস্থ করার জায়গাটা দেখিয়ে দিলাম। এবার তোমরা সেইভাবে মুখস্থ করে এগাও। কারো কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। আজকে আমি ভাবছিলাম আর এটা নিযন্ত্রটা পড়াবো না, আর পড়াবো না, স্বনাম যমন্ত্র হোক, পরেরটাই নিযন্ত্রটা হবে। কারো কিছু জিজ্ঞাসা? তোমরা যারা লাইনে আছো, কারো কোনো জিজ্ঞাসা প্রিভিয়াস পড়ার উপরে? না স্যার। একটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকে কানটা খুলে শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কিন্তু আগস্টের 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ করার জন্য মুখিয়ে আছি। জানি না কতটা পরম ঈশ্বরের কি চিন্তা আমি জানি না। এবার আমার ইচ্ছাটা তো হয় না সবকিছু। আগস্টের 15 তারিখের পর থেকে কিন্তু আমি লাইভ এক্সাম নেব। এই যে যেমন এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, তো স্ক্রিনে দেখো কিছু লেখা উঠছে, তেমন প্রত্যেক দিনই আমি, বেশি নয়, 1 ঘন্টার মধ্যে টাইমটা থাকবে, 60টা করে 15 তারিখের পর থেকে নেবেন? হ্যাঁ, আমরা 15 তারিখের পর থেকে পার ডে নেবো, পার ডে। তার আগে যেমন কোশ্চেন সেট দিচ্ছি, পড়িয়ে 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 সেরকম করে নিয়ে যাচ্ছি। ওই 15 তারিখের পর থেকে হয়তো কোনো দিন 2টো করেও নিতে পারি। আমার টার্গেট আছে 15 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 50টা পরীক্ষা নেওয়া। আমি জানি না কতটা পারবো, চেষ্টা করবো 50টা পরীক্ষা নেওয়া। এবং পরীক্ষাটা কিন্তু তোমাকে আলাদাভাবে কোশ্চেন নিয়ে বসতে হবে তা নয়, কোশ্চেনটা এখানে দেব, এরকম করে প্রত্যেকে অনলাইন থাকবে, একের দাগের কোশ্চেন ধরো বললাম আমি সুস্মিতা উত্তরটা কি হবে, ওই শুধু সাউন্ডটা বলবো এবং কোশ্চেনটার মধ্যে কি আরো রহস্য লুকিয়ে আছে আমি বলে দেবো। তুমি নিজেও বুঝতে পারো তুমি কতটা তৈরি করতে পারছো, কতটা পারছো না। ব্যাপারটা কি হয় বুঝতে পারছো? কোন কোন পার্ট গুলো নেবেন সেগুলো বলে দেবেন তো? ওই সময় কিন্তু ফুল সেটের উপর কোশ্চেন হবে, ফুল সেট, মানে গোটা বিষয়ের উপরই পরীক্ষা হবে। এবার দেখা যাক পরবর্তী সময়ে কি যদি আমাদের নিজেদেরই যদি আমরা ভাবি যে না আমরা গোটা সিলেবাসটাকে আবার ওই সময় 3-4টা প্লটে ভাগ করে এই দিন এখান থেকে এতটার মধ্যে, এই দিন এখান থেকে এতটার মধ্যে যদি রুটিন করে করতে পারি, তাহলে করতে পারি, সেটা ফ্যাক্টর নয়, কিন্তু ডেলি পরীক্ষা নেবো এটা বলতে পারি আগে। বলছি ওই মানে কিছু আপনি সাজেশন বলছি, মানে আপনি একটু পার্ট বলে দিলে ভালো হয়, আমাদের তাহলে হ্যাঁ, তৈরিটা ভালো হবে। তাহলে সেই অংশটা তোমাদের সেই দিন ওই দিনটাই ভালো করে পড়া হয়ে গেল, সেই দিন রাত্রে ওইটার উপর পরীক্ষা নিয়ে নিলাম, পড়াও হলো, তুমি নিজে যাচাই করতেও পারলে। খুব কাজের জিনিস হবে ওটা, বলে রাখছে এখন। ওইটা আরো ভালো হবে, তাহলে একটা মানে টপিকের উপরে হলে ভালো। একটু তোমাদেরকে টাইম দিতে হবে, আমি ওই 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 জন্য টাইমটা ঠিক করে রেখেছি, ওটা আমি রাত্রিবেলা একদম মিড নাইটে ক্লাসটা নেবো ঠিক করে রেখেছি, 10:30টার দিক থেকে ক্লাসটা শুরু করবো। এবার এটা চলবে ধরে রাখো 1 ঘন্টা 10-15 মিনিট। তুমি নিজেই বুঝতে পারো তোমার কতটা কাজের জিনিস ওটা। গতবারে যারা 16 সালে আমাকে লাস্টে দিয়ে পড়েছে, মানে পুরোটা পড়ে, তারা জানে ওই সময় কিভাবে আমি পরীক্ষাগুলো নিয়ে তৈরি করেছিলাম। আচ্ছা, তাহলে আর তোমরা কালকের মধ্যে সনন্দ জমন্দ্র শেষ করে আছে, তদ্ধিত পড়তে কারো কোনো অসুবিধা ছিল আর, না সবাই সবকিছু কভার হয়েছে? তদ্ধিত পড়তে কারো কোনো অসুবিধা আর ছিল, না সব শেষ হয়ে গেছে, সবাই কভার করতে পেরেছো? স্যার আপনি একটা তদ্ধিত পত্রের একটা অংশ বনবিহারী ঘোষাল থেকে দিবেন বলেছিলেন না পিডিএফ? ও, তুমি মেসেজ করো ফোনে, আমি এক্ষুনি পাঠিয়ে দেবো, খেয়ে দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, তুমি বলেছিলে। ওই জবমত উর্মিমত ভূমিমত ওই যে ওই অংশটা। আমি পুরাটা দিয়ে দেবো, তোমার যেটুকু দরকার তুমি দিয়ে দিবি। ও কম, আচ্ছা 4-5 পৃষ্ঠে আছে ওটা। আচ্ছা।
আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আজকে দেখবে একটা তদ্বিত পত্রের পিডিএফ দিয়েছি, খুব কাজের জিনিস, ভালো আছে, সহজ ভাষায় অনেক কিছু দেওয়া আছে, দেখে নিতে পারো। স্যার ওটা কোন বইটা বলুন তো 12 এর? ওটা এইচএস এর বই। হ্যাঁ মানে এইচএস এর এইবারের তো সেমিস্টারের বই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থার্ড সেমিস্টারের বই। ক্লাসে পড়াতে পড়াতে বুঝে পেলাম যে ছেলেটার কাছে পড়াতে স্যার ওটা কোন লেখক? প্রান্তিক নাকি? মনে নেই, মনে নেই, মনে নেই। আচ্ছা, সাঁতরার বই সম্ভবত ছিল ওটা। তাহলে ঠিক আছে, লেফট হয়ে যাচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার যে ইয়সন প্রত্যয় একটা ছিল অয়ম অনয় অতিশয় না উচ্চ, ওখানে রিজিয়ান কথাটি আছে, রিজিয়ান মানে কি মানে উপরে? বাবু দেখতে হবে, না দেখলে বলতে পারবো না, ওই বুঝলে? দেখবেন না ইয়সন দেখে, নিষ্ঠন প্রত্যয় আছে। আচ্ছা ঠিক আছে, আর যাই হোক, আগে না দেখে ভুলভাল তোমাকে ইনফরমেশন দেবো না। হ্যাঁ, আর বুঝতে হচ্ছে আমার অভিজ্ঞানটা দেখবেন একটু, আমি ওখানটা একটু মার্ক করে পাঠিয়েছি, দেখবেন। অভিজ্ঞানের কি আমি তোমাদেরকে 7টা অঙ্ক যাতে দিয়ে দেবো, বলো? না, আমি আপনাকে যেখানটায় সচিতীর্থটা ওটা আপনাকে মার্ক করে আপনাকে পাঠিয়েছি, দেখবেন। গঙ্গা জল হবে না, এটা শিওর থাক। স্যার গঙ্গা জল হবে না, কোনো ভাবেই হবে না। ওটা বইয়ে তো আছে হচ্ছে সচিতীর্থ সলিলং এরকম লেখা আছে ওয়ার্ডটা সম্ভবত। স্যার না, ওখানে বলছে যে সচিতীর্থের জলে বন্দনার সময় তোমার সখীর হাত থেকে মানে আংটিটি গঙ্গার জলে পড়ে গিয়েছিল। বইটা না, মেন বইটাতে হচ্ছে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার কথা বলছি, ওখানে ওয়ার্ডটা হ্যাঁ, হচ্ছে ওটা মেন বই থেকেই আমি দিয়েছি, বলছে সচিতীর্থের জলে সলিলং বন্দনার সময় সখীর হাত থেকে আংটিটি গঙ্গার জলে পড়ে গিয়েছিল। না, আমি তো বইটাই দেখলাম যে আমার এতে ওটা ওয়ার্ডটা ছিল সচিতীর্থ সলিল, আর মিনিংটা করা আছে সচিতীর্থের সরোবরে জলে পড়ে গিয়েছিল। তার পরেরটাই আছে, দেখবে সানু মানে কি বলে রাজা বলছেন আর কি, বিদূষকের সঙ্গে কথা হচ্ছে, 6ষ্ঠ অঙ্কে ওটা। আমি মেন বই থেকে স্যার দিয়েছি আপনাকে, দেখবেন আমি একটু। দেখে নেবো। হ্যাঁ, ওই স্যার এটাও আছে, একটা প্রশ্ন। সচিতীর্থং বন্দায়মানা সখ্যাস্তে হস্তাৎ গঙ্গা স্রোতসী পরিভ্রষ্ট, ওইখানে লেখা আছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি পরপরই। দেখবো দেখবো দেখবো, অবশ্যই দেখবো। হ্যাঁ, হ্যাঁ, কে কি বলছে, আরেকজন কে কি বলছিল, আর নাম দিয়ে কে এটা আহ, জিজ্ঞেস করে। স্যার হ্যাঁ বলো। ওই স্থিরযুক্ত ইয়সুন হুম। বইতে ওই তপন কুমার অঞ্জলি এক জায়গায় লেখা আছে স্থবিয়স, এক জায়গায় লেখা আছে স্থেয়স। যখনই এরকম সমস্যায় পড়বে তখন সোজাসুজি চলে যাবে পানির নিয়ম। ওইখানে বুঝতে পারলে? আবার লেখা আছে স্থূল যুক্ত ইয়সন সমান স্থবিয়স, হুম। কিন্তু আবার লেখাও আছে যে স্থির যুক্ত ইয়সন একটা জায়গায় আছে থেয়স, একটা জায়গায় আছে স্থবিয়স। অঞ্জয়ের বইতেই আছে। ঠিক আছে, এইরকম যখন সমস্যায় পড়বে সোজাসুজি চলে যাবে একদম পানি নিয়মে। তবে আমার আমার যেটা মনে পড়ছে স্থেয়সই হবে, আমার যতটা মনে পড়ছে এই মুহূর্তে। এবার দেখতে হবে, কারণ সত্যি কথা বলতে কি জানো তো, যতই পড়ায় যাই পড়ায়, এই জিনিসগুলোকে যে মুখের মধ্যে বা মাথার মধ্যে একদম স্ট্যাগ হয়ে থাকবে তা তো নয়, এটা আমারও ভুলে যাই। স্যার স্যার ওটা আছে, স্থূল থাকলে স্থবিয়স হবে আর স্থির থাকলে স্থেয়স হবে। পানিনি হ্যাঁ কি ওটা আছে, আছে। পানিনি কি লেখা আছে, পানিনি কি লেখা আছে, পানি নিয়মে কি লেখা আছে, ওটাই গুরুত্বপূর্ণ জিনিস। মানে আমার ওই পুরনো দুর্গাচরণের ব্যাকরণ কৌমুদীতে ওইখানেই লেখা আছে পুরো পরিষ্কার। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা? তাহলে বেরিয়ে যাই আমি মিটিং থেকে, শেষ করে দিলাম ক্লাসটা।